লাইফের সব থেকে ইম্পর্টেন্ট ডিগ্রি কোনটা? একটা স্টুডেন্ট ক্লাস 10 পাস করে, সে 10th এক্সাম দেয়, মন দিয়ে শুনবে, সে 12th এর এক্সাম দেয়, তারপর সে যে কোনো গ্রাজুয়েশন করে, তারপর সে মাস্টার্স ডিগ্রি করে, তারপর সে পিএইচডি করে। ক্লিয়ার? বাবা একটা কথা একটু ক্লিয়ারলি বুঝে নেয়, ক্লাস 10 পাস করেও জব পাওয়া যায়, ক্লাস 12 পাস করেও পাওয়া যায়, গ্রাজুয়েশনের পরেও পাওয়া যায়, মাস্টার ডিগ্রির পরে পাওয়া যায়, পিএইচডির পরে পাওয়া যায়, তাই তো? এই যে 5খানা লেভেল আমাদের, একটা স্টুডেন্ট ধরে নিচ্ছি আমি 16 বছর বয়সে মাধ্যমিক দিল, 18 বছর বয়সে উচ্চ মাধ্যমিক দিল, 22 বছর বয়সে গ্রাজুয়েশন দিল, 24 বছরে মাস্টার্স করলো, 30 বছরে পিএইচডি করলো। আমি একটা লামসাম অ্যামাউন্ট ধরেছি, একটা এজ ফ্যাক্টর ধরেছি, প্লাস মাইনাস 2-3 হতে পারে। কেউ 30-এর জায়গা 32-এ করতে পারে, কেউ 24-এর জায়গা 26-এ করতে পারে। যেমন আমার মাস্টার ডিগ্রি 25 বছর বয়সে আমি কমপ্লিট করেছিলাম মাস্টার ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার বিসিএ কোথায় পড়ছে এর মধ্যে? বিসিএ পড়ছে বাবা এর মধ্যে, বিটেক পড়ছে এর মধ্যে। ক্লিয়ার? বিসিএ, বিটেক, বিএসসি পড়ছে এর মধ্যে, যেটা 4 ইয়ার্স এর ডিগ্রি গুলো। মাস্টার সবসময় 2 ইয়ার্স এর হয়। এবার একটা কথা মাথায় ঢোকা, আমি আচ্ছা এটা বলার আগে আমি একবার আমার পরিচয় দিইনি। আমার পরিচয়টা ভালো করে জানা উচিত, লোকজনের কাছ থেকে শোনার থেকে আমার পরিচয় আমার কাছে ক্লিয়ারলি জানা উচিত। বিষয়টা হচ্ছে, আমি 2016 সালে এইচএস পাস করি। আমি 2016 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিজিক্স অনার্স নিয়ে ঢুকি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিজিক্স অনার্স নিয়ে ঢুকি 2016 সালে। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি ফিজিক্সে কি যারা করবো, আমার মনে হতো আমি ফিজিক্স জানি। আমি যখন ফিজিক্স অনার্সের ফার্স্ট ইয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, দিয়ে জীবনে প্রথম রিয়েলিটি পেলাম যে ফিজিক্স কি জিনিস আর ম্যাথ কি জিনিস। তখন আমার রিয়েলাইজেশন হলো যে ভাই আমি এত ভালো স্টুডেন্ট নই যে ফিজিক্স এরভাবে এগোতে পারবো। আমার ফিজিক্স পরীক্ষা দিয়ে, ফিজিক্স অনার্স পরীক্ষা দিয়ে আমার রিয়েলাইজেশন হয়েছিল যে আমার ফিজিক্স পড়ার স্বাদ মিটে গেছে। আমি 11-12-এ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এই 4টে সাবজেক্ট আমার ছিল। ফিজিক্স অনার্স মিটে গেল স্বাদ। বাড়িতে আমার মা বহু আগে বলেছিল, বাবা তুই কম্পিউটার ভালো পারিস, কম্পিউটার নিয়ে পড়াশোনা কর। আমি মাকে বলেছিলাম উত্তেজিত হয়ে, ফিজিক্স না পড়তে পারলে আমি বাড়িঘর ছেড়ে দেবো। সে আলাদা উত্তেজনা বাবা আমার। তারপর রিয়েলিটিতে সেই ফিরে আসলাম। মা বুঝিয়েছিলেন আমাকে, আমি শুনিনি মায়ের কথা। আমি আবার 2017-তে কম্পিউটার নিয়ে শুরু করি। 2020 সালে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি, বিএসসি। তারপর জেকা বলে একটা এক্সাম হয়, সেই এক্সামে পশ্চিমবঙ্গের মধ্যে 505 আমি র্যাঙ্ক করি। করে হেরিটেজে এমসিএ করতে ঢুকি, মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কারণ আমাদের সময় ওই 2019-20 দিকে তখন এমসিএ এর খুব ভ্যালুয়েশন হাই ছিল। তখন এমসিএ না করলে চাকরি পাওয়া মুশকিল হতো, কারণ তখন বিসিএ খুব বেশি লোক করতো না, আর বিএসসিও করে খুব একটা চাকরি পাওয়া যেত। তখন বিটেক আর এমসিএ এরই চাকরি ছিল। এখনো সেরকম ভাবে আছে, বাট অতটা প্র্যাকটিক্যাল নয় এমসিআর এখন, সেটা পরে বুঝিয়ে বলছি। আমি 2020 থেকে 2022 হেরিটেজ থেকে এমসিএ করি। আমি এই সময়কালে, এই 20 থেকে 22-এ, এই 2 বছর এমসিএ চলাকালীন আমি টোটাল 3টে কোম্পানি ক্র্যাক করি। যার মধ্যে প্রথম আমার কোম্পানি অ্যাজ এ আইটি কোম্পানি যেটা আমার ক্র্যাক হয়, সেটা হচ্ছে কগনিজেন্ট, যেটা 4.25 এলপিএ ছিল, অর্থাৎ বার্ষিক বছরে 4,25,000 টাকা মাইনে, সিস্টেম ইঞ্জিনিয়ারের পোস্টে। তার সাথে আরেকটা কোম্পানি ক্র্যাক হয় আমার, ক্যাপজেমিনি, ওটা 4 এলপিএ ছিল। তারপর আমার টিসিএস ক্র্যাক হয়। টিসিএস এর ইন্টারভিউ ছিল। আমার এই গল্পগুলো বলার পেছনে একটাই উদ্দেশ্য, যাতে আমার ইনফরমেশন বাইরের লোকে শোনার থেকে সবার প্রথম এসে তুই জেনে তুই কাগজে করছিস। তোর টিচারের সমস্ত ইনফরমেশন তোর জানা উচিত, অর্ঘ স্যারের ইনফরমেশন আমি দিয়ে দেবো। এবার যখন আমার ক্যাপজেমিনের কগনিজেন্ট ক্লিয়ার হয়ে গেছে, ইয়ং বয়স,
উড়ছি আমি, মোটামুটি 2টো চাকরি পেয়ে গেছি। আমাকে দেখে, আমার টিসিএস এর ইন্টারভিউ রাউন্ড ছিল 2021 সালের মহালয়ার দিনকে। আমি তো ঘুরতে বেরিয়ে গেছি, ইন্টারভিউ বাদ চলে গেছে আমার, গেল ওই কোম্পানিটা গেল হাত থেকে। তো এই কোম্পানিতে তারপর আমি কগনিজেন্টে জয়েন করি, ট্রেনিং করি, এক্সাম দিয়ে আমি কোম্পানি ছাড়ি 2022 সালে। 2022 সালের নভেম্বর মাসে, আমার ডিগ্রি শেষ হয় জুনে, 22 সালের ডিসেম্বর মাসে আমি কোম্পানি ছাড়ি, কগনিজেন্ট ছাড়িয়ে নি। আমি আমার পড়ানোর যাত্রা শুরু করি 2018 সাল থেকে, অর্থাৎ লাস্ট 8 বছর ধরে আমি পড়াই। আমি কোনো রকম সাবজেক্ট জানি না পড়াতে, আমি শুধু একটাই সাবজেক্ট পড়াতে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশন। এর বাইরে আমার কোনো নলেজ নেই। মাঝে মাঝে পলিটিক্যাল ভিউ পত্র দেখি, যেগুলো ভালো লাগে, কারণ এখন রোজ খবরের চ্যানেল খুললে কিছু না কিছু আসছে, খুব ভালো লাগছে, ওই পলিটিক্সে একটু ইন্টারেস্ট রাখি, নেতা হওয়ার না, মজা নেওয়ার জন্য। আর বাদ বাকি আমি শুধু কম্পিউটার পড়াই, পাতি কথায়। আমার ডিগ্রি বিএসসি এমসিএ। বর্তমানে আমি বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর যেটা, অর্থাৎ যেটা অটোনমাস কলেজ, রেসিডেন্সিয়াল ছেলেদের কলেজ বেলুরে, ওখানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আমি ভিজিটিং ফ্যাকাল্টি। অর্থাৎ আমি ওই কলেজটাতে ম্যাথ ডিপার্টমেন্টে যত কম্পিউটারের পার্ট আছে সব আমি পড়াই। ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছ আমার কথা পরিষ্কার করে? এবারে 56 জন চুপচাপ বসে আছে, আওয়াজ পাস করছে। ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, হাত তুলতে হবে না, ঠিক আছে, হাত তুলে কি রজত কি তুমি কোনো প্রশ্ন করবে, নাকি এমনি হাত তুলে দিয়েছো? হাত তুলো না, এমনি হাত তুলো না বাবা, হাত তুলে প্রশ্ন করার জন্য। স্যার বলছি ভিডিওটা মাঝে মাঝে একটু আটকে আটকে যাচ্ছে, ভয়েস ক্লিয়ার। সবার কি তাই হচ্ছে? হ্যাঁ স্যার, স্যার আমাদের ক্লিয়ার আসছে। দেখো, আমি কিন্তু নেটের রেসপেক্টে এখানে ব্যাপারটাকে যতটা পেরেছি দিয়েছি, নেট ইন্টারনেট যথেষ্ট স্পিড আছে, সব দিক থেকে আমার এন্ড থেকে ঠিক আছে। তো তুমি এখন আবার ঠিকঠাক চলছে, এখন আবার ঠিকঠাক চলছে। হ্যাঁ, তার মানে মেবি তোমার নেট ফ্ল্যাকচুয়েট করতে পারে বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। রেকর্ডিং পুরো টপ নচ কোয়ালিটি পাবে। মিউট কর বাবা, হর্ন বাজছে বাবা, মিউট কর বাবা, সরি বাবা, মিউট কর, হর্ন বাজছে। হ্যাঁ ঠিক আছে। এইবার এই গেল আমার বক্তব্য। স্যার আপনি বিসিএ কবে থেকে পড়ান? আমি 18 সাল থেকে ক্লাস 11 পড়ানো শুরু করি, ওই 11 ব্যাচটা 20 সালে পাস আউট করে, আমি সেই বছর থেকে বিসিএ পড়ানো শুরু করি। তোমরা 26 সালে এইচএস পরীক্ষা দিয়েছো, আমি 20, 21, 22, 23, 24, 25, তোমাদের আগে আমি টোটাল 6টা বিসিএ ব্যাচ পড়িয়েছি। এবার আসি, আমার বিষয়ে সবটা বলা হয়ে গেছে। আমি আমার দিক থেকে যা আমার জানার আমি একাডেমিক্যালি জানিয়ে দিয়েছি। কোনো পার্সোনাল জিনিস জিজ্ঞাসা করবে না, বহুত মানুষ পড়তে এসছো, শুধু পড়াশোনা করবে, স্যারের যা ডিগ্রি জানার জেনে নিয়েছো, আর যা জানার দরকার তোমরা আমাকে লিঙ্কডইনে গিয়ে দেখতে পাবে। আমার একাডেমিক ইনফরমেশন লিঙ্কডইনে আছে, ফেসবুকে নেই। ফেসবুক সার্চ করবে না, লিঙ্কডইন সার্চ করবে। ওটা একটা জায়গা যেখানে লোকের একাডেমিক, লোকের প্রফেশনাল বোঝা যায় কিরকম। আচ্ছা এবার আসি, আচ্ছা অর্ঘ্য স্যারের কথা বলে নিই। অর্ঘ্য হচ্ছে 2020 সালের এইচএস পাস করেছে। অর্ঘ্য তারপর বিএসসি ম্যাথমেটিক্স করেছে, তারপর গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমসিএ করেছে। অর্ঘ্য ম্যাথে তুখর। অর্ঘ্য আমার ভাই হয় সম্পর্কে, বাট ও আমার ছাত্র। ও আমার কাছে এমসিএ এর কিছু কিছু পেপার পড়তো, এবং ওরও সেম বক্তব্য। ও তো, আমি তো তাও চাকরি পেয়ে চাকরি ছেড়েছি, ও তো চাকরির পরীক্ষাতে বসেনি। কেন? ও চাকরি করবে না। এবার আমি একটা বিষয় বুঝিয়ে বলি। আমরা যারা, আমি, অর্ঘ্য, আমাদের সাথে আরো টিম যারা মেম্বার আছে, আমরা কিন্তু কোনোদিনও চাকরির বিরোধী নই। আমরা একটু ইন্ডিপেন্ডেন্ট লাইফ পছন্দ করি বলে। আবারও বলছি, আমার চাকরি ছেড়েছি মানে এটা নয় আমি তোমাদেরকে বলবো তোমার চাকরি ছাড়বে না, কোনোদিনও নয়। চাকরি খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কোথাও কাজ করো, তুমি যদি কোথাও চাকরি করো, তোমার মানসিকতা তৈরি হবে যে কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে একটা টাস্ক কমপ্লিট করতে হয়। জব খুব ইম্পর্টেন্ট,
প্রত্যেকটা মানুষকে লাইফে একটা ডিসিপ্লিন স্ট্রাকচারের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে? তো আমরা একটু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা পছন্দ করি, আমরা পড়াতে ভালোবাসি, তাই আমরা ফুল টাইম পড়ানোর সাথে আছি। এই এনকোডার্স কোচিং এর মানে যে কোচিংটার কথা বলছি আমরা, এনকোডার্স যেটা দমদম স্টেশনের পাশে আমাদের কোচিং যেটা, সেটা সম্পূর্ণভাবে দুজন ফুল টাইম লোক আমরা, আমি এবং অর্ঘ্য। আমি কম্পিউটার সায়েন্সের সমস্ত সাবজেক্ট পড়াই, অর্ঘ্য সমস্ত কিছু ম্যাথমেটিক্স পড়ায়, ম্যাথে যত ক্লাস 11 থেকে শুরু করে বিসিএ বিটেক রিলেটেড সমস্ত ম্যাথ ও পড়ায়, এমসিএ দেব। ক্লিয়ার? তোমাদের ম্যাথের পার্টটা অর্ঘ্য পড়াবে, সি আর আর্কিটেকচার আমি পড়াবো। এই গেল আমাদের দুজনের বক্তব্য। এনকোডার্স কোথায় অবস্থিত, কোথায় কোন জায়গাটাতে অবস্থিত? দমদম জাংশনে। দেখিয়ে দিন আমি তোমাদের সমস্ত প্রশ্নের ডাউট সলভ করে দেবো, তোমরা একটু মন দিয়ে শুনবে কে কি আবার মেসেজ করছে। ওকে ফাইন, ও আগের মেসেজ। আমাদের কি লোকেশন নেবে? নিচে না? এই এই যদি একটু জুম ইন করে দেখো বুঝতে পারবে, এই হচ্ছে আমাদের দমদম জাংশন স্টেশন, ঠিক আছে? এই হচ্ছে দমদম জাংশন স্টেশন। এই দমদম জাংশন কথাটা লেখা আছে, যদি একটু জুম ইন করে দেখতে পাবে। এই দমদম মেট্রো, এই দমদম জাংশন, 5টা প্ল্যাটফর্ম। এই পাশের দিকের প্ল্যাটফর্ম হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। ক্লিয়ার? এবার তুমি যেদিক থেকে আসো না কেন, কারণ আমাদের এখানে আমরা একটু আনন্দ মজা করতে পছন্দ করি, টিচার্স ডে সেলিব্রেট হয় সুন্দর করে, বিজয়ের খাওয়া দাওয়া হয়, পিকনিক হয়। পিকনিকের বিষয়ে পরে বলবো, প্রথম দিন বলবো না, পড়াতে এসে ওসব কথা। তো এই 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে বেরিয়ে এই রাস্তা বরাবর গেলে এই হচ্ছে কোচিং, যেখানে আমি এখন দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছি। আর এই হচ্ছে দমদম জাংশন। ক্লিয়ার? আমি লোকেশন অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই হচ্ছে পুরো সিনারিও, এখানে আমি পড়াই। দমদম জাংশনে একদম পাশে পড়াই আমি, আমার অফলাইন সেন্টারে। এবার এটা গেল, এখানে আর কোনো ইনফরমেশন আমাদের এন্ড থেকে দেবার নেই। হ্যাঁ আচ্ছা, আর একটা বিষয়, আমাদের প্রত্যেকটা ক্লাস, আমাদের কোচিং এর প্রত্যেকটা ক্লাস হাইব্রিড মোডে হয়। হাইব্রিড মোড মানে অনলাইন মাস্ট, মানে কোনো একটা ক্লাস হচ্ছে মানে সেখানে অনলাইন হচ্ছেই হচ্ছে। কারণ অনেক সময় আমাদের রাত্রবেলা ক্লাস নিতে হয়, তোমাদের কলেজ শুরু হলে 5টা 6টার পর তোমরা কলেজ থেকে ফিরবে, 7টা 8টা থেকে রাত্রবেলা ক্লাস করে, বা অনেক ক্ষেত্রে হয় মনে করো কেউ কল্যাণী, যেমন আমাদের কাছে অনেকে আছে কল্যাণী থেকে পড়ে, চাকদা থেকে পড়ে, তারা তো আসতে পারবে না অন্য কোনোভাবে। এই অনলাইন গত 3-4 বছর ধরে আমরা অনলাইন মাস্ট, অনলাইন থাকবেই আমাদের কাছে। অফলাইনে আমাদের 25 জনের ক্যাপাসিটি আছে। একদম সত্যি কথা বলি ভাই, অত বাড়ি চড়িয়ে বলে লাভ নেই। মার্কেটে তো অনেক অনেক বড় বড় কথা বলে, আমার ভাই সামান্য কোচিং, সামান্য লোকজন, আমরা 25 জনে বসার জায়গা আমরা অ্যাফোর্ড করতে পারবো একটা রুমে, তার থেকে বড় রুম আমাদের কাছে নেই। গেল নেক্সট, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং এখানে দেওয়া হয়। কেউ যদি ক্লাস করতে না পারে, এই ক্লাসটা এখন রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা পুরোটা সেভ করে প্রপারলি আপলোড করে তোমাদের কাছে তোমাদের মেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? একটু অপেক্ষা করবে, গ্রুপে বলে দেওয়া হবে। ক্লিয়ার? যেটা পড়ানো হবে সেটা নোটস প্লাস স্টাডি মেটেরিয়াল। স্টাডি মেটেরিয়াল বলতে এখানে আমি বোঝাচ্ছি ইম্পর্টেন্ট ট্রিক্স, কোশ্চেন অ্যান্সার। এবার স্যার পরীক্ষার আগে সাজেশন দেন, ভাই আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি। আমি বিএসসি পড়াচ্ছি না, আমি মাস্টার ডিগ্রি লেভেল পড়াচ্ছি না, আমি পড়াই 11-12 বিসিএ বিটেক। এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ছেলে মেয়েরা কোনোদিনও ফেল করে না। 11-12 একটা ছেলে মেয়ে ফেল কখন করে জানো? যখন তার ভাগ্য খুব খারাপ থাকে, সে লাইফে ফেল করে গেছে, তখন সে 11-12 ফেল করে। আর বিটেকে ফেল কারা করে? যারা ইচ্ছা করে ফেল করতে চায়, খাতা ছেড়ে নিল, খাতা বাড়ি নিয়ে চলে গেল, তারা। বিটেক পরীক্ষা দিয়ে লোকে ফেল করে না, বিসিএ পরীক্ষা দিয়ে লোকে ফেল করে না।
খুব খুব কষ্টকর ব্যাপার কাউকে ফেল করা বিসিএতে। ম্যাকাউট বা অন্যান্য ইউনিভার্সিটির বক্তব্য হচ্ছে একটা ছেলে মেয়ে যেন সাপ্লি না পায়। স্যার এত ছেলে মেয়ে তো সাপ্লি পাচ্ছে, বিশ্বাস কর আমি পড়িয়েছে বলছি 700-র উপরে স্টুডেন্ট পড়িয়েছি। সাপ্লি কারা পায় জানিস? যারা সারা বছর একদিনও কলেজ যায়নি, সারা দিন বাইক নিয়ে ঘুরে বেরিয়েছে। আমার কাছে এক্সাম্পল আছে। তারা খুব ভালোবাসে আমাকে, আমিও তাদের ভালোবাসি, বাট রিয়েলিটি এটা, তারা সারা বছর ঘুরে বেরিয়েছে, দুটো পেপারে সাপ্লি পেয়েছে, এসে বলছে স্যার পরের বার পড়বো সাপ্লি। বাবা থাক, আর পড়তে হবে না। তো বিষয়টা খুব সিম্পল, তুমি পড়াশোনা করবে, সাজেশন ওই পড়াশোনার মধ্যে থাকবে। তাও পরীক্ষার আগে আমি কিছু কোশ্চেন দেবো, কোনো গ্যারেন্টি নেই মিলবে কিনা। জীবনে কোনোদিন আমি এই কথাটা বলিনি যে আমার সাজেশন পড়ে গেলে তুমি 100% কমন পাবে। যদি আমার সাজেশনের আশাতে তুমি পড়াশোনা করো, প্রথম দিন কিন্তু আমি এই কথাটা বলে দিচ্ছি, আমার এখানে সাজেশন যেটা দেওয়া হবে, প্রথমে পড়ানো হবে, রেকর্ডিং, নোটস, কোশ্চেন আনসার থাকবে। পরীক্ষার আগে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি দিয়ে দেবো, ওইগুলো যেন দেখে যাও, ওগুলো যেন বাদ না যায়। সোজা কথা, 40টা 50টা কোশ্চেন দিয়ে দেবো, ওগুলো দেখেই যেতে হবে, ওগুলো বাদ দিলে চলবে না। ওগুলো বাদ দেওয়া মানে তুমি মেন জায়গা বাদ দিয়ে গেছো। সাজেশনের উপর ভিত্তি করে পড়াশোনা এখানে করানো হয় না। এখানের মূল বক্তব্য একটাই, তুমি সাজেশন দিয়ে সেমিস্টার পাস করতে পারো, সাজেশন দিয়ে তুমি চাকরি পেতে পারো। আসি এবার, এই রিলেটেড কিছু জিজ্ঞাসা করার আছে আর কারো আমাদের এখানে ক্লাস রিলেটেড? আচ্ছা হ্যাঁ, ঠিক, একটা জিজ্ঞাসা তোমাদের ছিল অনেকের, যে স্যার আমাদের এই বিসিএ ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা অনলাইন হবে না অফলাইন হবে? দেখো তোমরা অলরেডি গ্রুপে কজন আছে? দেখতো 75, আমাদের দুজনকে বাদ দিয়ে একবার চেক করতো, এক্সাক্ট ওয়ার্ড কাউন্ট বল, মানে কাউন্ট বল আমাকে। 72। এই 72 জনের মধ্যে এই 72টা ছেলে মেয়েকে কোথায় বসাবো? হল ভাড়া করতে হবে, কোথায় বসাবো? স্যার 25 সিট কি বুক হয়ে গেছে? সিটই নেই বাবা, এটা মেঝে বড় সড়ো, একটা বড় জায়গা, সিটই নেই, শুধু ওই পাথরের খোপ করা আছে, মানে টাইলস বসানো আছে, সিটই নেই বাবা এখানে। মানে এই যে 25 জন ক্যাপাসিটি, এটা ফিল আপ করাবো কি করে? নিচে বসে পড়ে নিবি, কিন্তু নিচে বসে পড়বি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই 72 জন বা ফিউচারে যদি কেউ আসে, যদি 25 জন ক্রস করে যায় কোনোদিনও, নিচে বসাবো কোথায়? কোলে বসাতে হবে তো, নিচে কিভাবে বসাবো? নিচে জায়গা তো ফিক্স, ট্রাইপড তো লাগবে। পুরো ব্যাচটা অনলাইন থাক না, কি প্রবলেম হবে? স্যার 25 জন কি বুক? ওরে বুক করিনি ওরকম কোনো ব্যাপার নয় যে আগে থেকে এসে বুক করতে হবে। কি করে বোঝাই? স্যার একজন বলছে দাঁড়িয়ে পড়ে নেবো, উঠ নাকি তুই? না না না, অত কষ্ট করতে হবে না, একবার অনলাইনটা করে দেখো, পুরো জুন মাসের 12খানা ক্লাস অনলাইনে করো, নিজেরাই বলবি তোরা এত উত্তেজিত তো, একটা সেমিস্টার যেতে দে, দেখ কজন অফলাইনে পড়তে আসে। অনলাইনেই ছেলেমেয়েরা পড়বে, ওরে তোর মনে হচ্ছে তুই পড়াশোনা করবি, তুই কলেজে ওঠার পর যখন সবার সাথে পরিচিতি হবে, একটা মেসেজ করবি দাদা আজকে পড়তে যাবো না, আর গার্জেনের নাম্বার তো নিয়ে রাখবো। আমি আমি এদিক থেকে খুব খারাপ মানুষ, আমি একটা জিনিস খুব অপছন্দ করি, আমি লাইফে যা মজা করেছি তোরা কেউ করতে পারবি না, সোজা কথা। আমি রেজাল্ট একটু ভালো করতাম তাই টিচার আমাকে ভালোবাসতো, কিন্তু আমি ব্যাক বেঞ্চে বা আমার বন্ধু বান্ধব সব পেছনের দিকে। কি কলেজ, কি ক্যালকাটা ইউনিভার্সিটি, কি হেরিটেজ, সেই এনজয় করেছি 12 এর পর থেকে 6 বছর। মাঝে শুধু কোভিড পড়ে গেছিল বলে, না আরো এনজয় হতো। কিন্তু কোনোদিনও এনজয়মেন্টকে পড়াশোনার উপরে হেভি হতে দিইনি, নেভার। কেন? পড়াশোনা এমন একটা জিনিস না বাবা, তুই যা আছিস তোকে আরো বেটার ভার্সন বানিয়ে দেবে, তোর মাথা খুলবে, তোর তোর ভাবনা চিন্তার আপব্রিঙ্গিং হবে, মানে তুই তোর বাড়ির লোককে
যে গার্জেন, আমার বাবা মা যে গার্জেন আমাকে ক্লাস 12 অব্দি শাসনে রেখেছে, তারা এখন একটা ডিসিশন আমাকে ছাড়া নেয় না। কেন? তারা স্ট্রাগল করে আমাকে পড়িয়েছে। তোদের বাড়ির লোকেরও সেম বক্তব্য। তোদের বাড়ির লোক পড়াচ্ছে যাতে করে তোরা 22-23 বছর বয়সে দাঁড়িয়ে বাড়ির ডিসিশন নিতে পারিস। তাই পড়াশোনাকে সাইডে করবি না, পড়াশোনা প্রধান জিনিস। তারপর তুই যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনাকে বাদ দিয়ে অন্য কিছু করে, তারা লাইফে একটা সময় গিয়ে অন্যজনকে দোষ দেয়। আমার লাইফ নিয়ে আমি কোনোদিনও কাউকে দোষ দিইনি। আমি এরকম ছেলে মেয়েকে চিনি যারা এখন যথেষ্ট টাকা ইনকাম করে কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মানে তারা চালিয়ে যাচ্ছে পড়াশোনা, তারা মাস্টার ডিগ্রি করছে, পিএইচডি করছে, তাদের পড়াশোনা করতে ভালো লাগে। তারা মনে করে পড়াশোনা করলে আমার মাথা খোলে, আমি অনেক কিছু জানতে পারি, যার ফলে আমি ওটা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, আমি নিজেকে আলাদা করতে পারি সমাজের থেকে। গেল, এই বিষয়ে বেশি জ্ঞান দেবো না। আমি গোটা জুন মাস, আজকে 3 তারিখ থেকে 30 তারিখ অব্দি পুরোটা অনলাইন হবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। এটা কিন্তু কোনো ডেমো ক্লাস না, আজকে প্রথম ক্লাস বলে সব বলে দিচ্ছি। পরের দিন থেকে আমি পড়ানো শুরু করব, মানে এক্সাক্ট সিলেবাস ধরে পড়ানো। আজকে ডিসকাস করে দিই সবকিছু। এই বিষয়ে সবকিছু বলা হয়ে গেছে আমার। অফলাইনে রাখা যাবে কি যাবে না সেটা আপকামিং। স্যার অনেকে তো রোগা, তাহলে 27-28 জন। আরে বাবা, তোরা কি সব বলছিস বাবা? তোরা তোরা থাম, তোরা থাম, তোরা। আমি বুঝেছি। দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। ফার্স্ট টাইম ইংলিশে। আমি বাংলায় পড়াই, আমি বাংলায় পড়াই, আমি ইংলিশে পড়াই না। কিন্তু সাবজেক্ট গুলো তো ইংলিশে পড়তে হবে। ও বাংলায় কি করে পড়বি? বাংলায় নেপিয়ার্স বোনকে নেপিয়ারের হার বলে। কিভাবে লিখবি তুই? অপারেটিং সিস্টেমের প্রসেস শিডিউলিং কে তুই কি করে লিখবি? প্রসেস মানে কি? প্রসেসের বাংলা কি? হ্যাঁ, প্রসেস লিখে, হ্যাঁ, তো ইংলিশে পুরোটা পড়তে হবে। তো এখানে কোনো অপশন নেই বাবা। আর সুন্দর পারবি। ক্লাস 12 অব্দি ইংলিশ পড়েছে, কি করবি? এখন কি অ্যাডমিশন নিতে হবে নাকি নেক্সট মান্থ থেকে? মানে আমার কোচিং এর কথা বলছিস শুভ? লাস্টে যে কোশ্চেনটা করলি সে কি আমার কোচিং এ? না 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 না, এই তো ক্লাস হচ্ছে তো। 30শে জুন অব্দি ক্লাস হবে। 1 জুলাই তোদের কাছে নোটিশ যাবে। যে কজন থাকবে তাদের মধ্যে যে কজন বলবে হ্যাঁ দাদা পড়বো, তারা ফিস দেবে, পড়বে। কিসের অ্যাডমিশন? আমি কি ইউনিভার্সিটি নাকি? আমি খুব সিম্পল প্রসেস। লোকজন শোনায়, একটা কথা বলি, ওই আশেপাশে প্রচুর কোচিং সেন্টার আছে বিভিন্ন জায়গায়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ জুড়ে। তা অনেক ব্যাপার দেখায়, অ্যাডমিশন প্রসিডিউর, সিট বুক করুন। ভাই, কোচিং ক্লাস, বাচ্চাদেরকে পড়াই, একটা সিম্পল প্রসেস। বেসিক জিনিসপত্র শেখানো হয় এখানে। কম্পিউটার সায়েন্সের জিনিসপত্র, ম্যাথের জিনিসপত্র, অত বেশি ফ্যাসিনেশন নেই। যখন মনে হবে যে হ্যাঁ স্যার কন্টিনিউ করবো, সিম্পল আমাকে বা অর্ঘ স্যারকে মেসেজ করে দিবি যে আমি অ্যাডমিশন নেব। অর্ঘ প্রসেস বলে দেবে, টাকা পে করবে, জয়েন করে যাবে, ডান। অত প্রবলেমেটিক বিষয় না। হ্যাঁ হ্যাঁ, আমি নর্মালি নিয়েছি। শুভ স্যার কোন কোন দিন এন্ড কটা থেকে ক্লাস হবে? হ্যাঁ, গুড কোশ্চেন। সোম বুধ শুক্র ক্লাস হবে। সোম বুধ শুক্র 3টে পেপার। সোম বুধ শুক্র ক্লাস হবে। 12টা থেকে 12:30টার মধ্যে ক্লাস শুরু হবে, 2টো থেকে 2:30 অব্দি চলবে ক্লাস। গেল। এবার আসি পরের টপিকে। তোদের কোশ্চেন দেখে আমি বিষয়গুলো ভুলে যাচ্ছি সব। আর এখানে কিছু বলার নেই। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। 3 ধরনের কলেজ হয় বাবা। একটা হচ্ছে ম্যাকাউট অ্যাফিলিয়েটেড কলেজ, একটা হচ্ছে অটোনমাস কলেজ, একটা হচ্ছে ইউনিভার্সিটি। বুঝিয়ে বলি, তোরা তো এখনো ছোট, তোরা অনেক বিষয় জানিস না। ম্যাকাউট অ্যাফিলিয়েটেড কলেজ মানে যে সমস্ত কলেজে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ফর্মালি নোন অ্যাজ WBUT, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি,
স্টেটের টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেটা তার আন্ডারে স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গের টেকনিক্যাল ইউনিভার্সিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ম্যাকাউট। এর আন্ডারে কলেজ, মানে সিলেবাস, কোশ্চেন অ্যান্সার, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং আর অর্গানাইজড বাই ম্যাকাউট, নট কলেজ। এক্সাম্পল, টেকনোমেন সল্ট লেক, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা কিন্তু কলেজের লিস্ট না, এটা বোঝাচ্ছি। ওখানে আবার ধরে নিবি স্যার লিস্ট বানিয়ে দিচ্ছে কলেজে। মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিপি পোদ্দার, পুরো ফুল ফর্মটা ভুলে গেছি। এম আছে, ম্যানেজমেন্ট আছে ওখানে একটা। এই কলেজগুলো এদের নিজেদের সিলেবাস না, নিজেদের কোশ্চেন না, নিজেদের রেজাল্ট না, নিজেদের সার্টিফিকেট না, পুরোটা ম্যাকআউটের আন্ডারে চলে। শুধু বিল্ডিংটা, বডিটা, স্টুডেন্ট গুলো আর টিচার গুলো এদের নিজেদের। গেল অটোনমাস কলেজের এক্সাম্পল। অটোনমাস কলেজের এক্সাম্পল হচ্ছে হেরিটেজ। হেরিটেজ ম্যাকআউটের আন্ডারে ছিল। রিসেন্ট অর্থাৎ এই বছর থেকে হেরিটেজ HIT কে হয়ে গেছে, দা হেরিটেজ একাডেমি আর নেই। অর্থাৎ বিটেক, এমটেক, এমসিএ করানো হতো যেখানে, সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিসিএ কে। এটা বিসিএ এর পক্ষে মঙ্গলজনক, কারণ প্রচুর ভালো প্লেসমেন্ট আসবে। হেরিটেজ, নারুলা, গুরু নানক, এই আইএম, এই যে চারটে বলেছি এরকম প্রচুর আছে, আরো আছে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। এই কলেজগুলো অটোনমাস কলেজ। স্যার বিষয়টা একটু বুঝিয়ে বলুন, অটোনমাস কলেজ কি? অটোনমাস কলেজ মানে হচ্ছে সিলেবাস, কোশ্চেন অ্যান্সার বা কোশ্চেন যে পরীক্ষা হবে সেই কোশ্চেন পেপার, রেজাল্ট কলেজের, ডিগ্রিটা ইউনিভার্সিটি। 4 বছর কমপ্লিট করার পরে যখন একটা ডিগ্রি সার্টিফিকেট দেবে, ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অনার্স এন্ড রিসার্চ বা হোয়াট এভার ইট ইজ, যে সার্টিফিকেটটা দেবে, সেই সার্টিফিকেটটা দেবে কোন একটা ইউনিভার্সিটি। এটা ম্যাকআউটের ইউনিভার্সিটি, এটা ম্যাকআউট, এটা ম্যাকআউট, এটা ইউইএম এর আন্ডারে পড়ে। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আইএম গ্রুপের 3টে কলেজ আছে আমার জানা, আমার নোন। আইএম সল্ট লেক, আইএম নিউ টাউন, আইএম জয়পুর। ইউএম ছিল যেটা নিউ টাউনে, সেটা হয়ে গেছে আইএম নিউ টাউন, আর আইএম সল্ট লেকটা আইএম সল্ট লেকই আছে। এরা অটোনমাস কলেজ আন্ডার ইউইএম, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আর এগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটির ডিগ্রি দেবে। আবারও বলছি, হেরিটেজের সিলেবাস, হেরিটেজের কোশ্চেন, হেরিটেজের রেজাল্ট সবকিছু কিন্তু হেরিটেজের নিজের। ডিগ্রিটা লাস্টে 4 বছর বাদে যে হাতে ডিগ্রিটা দেবে সেটা ম্যাকআউট দেবে। গেল। এবার আসছে ইউনিভার্সিটিস। এক্সাম্পল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, JIS ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি। বাবা এই ইউনিভার্সিটি গুলো যেগুলোর নাম আমি এখানে লিখেছি, এই সমস্ত ইউনিভার্সিটি এরা ম্যাকআউটের সাথে যুক্ত নয়। এরা সিলেবাস, কোশ্চেন, রেজাল্ট, ডিগ্রি সব এরা নিজেরা একা একা দেবে। এরা কারোর আন্ডারে নয়, এরা একটা ইন্ডিভিজুয়াল বডি। এবার বোঝা গেছে কেন আমি এই কলেজগুলোতে রেফার করি না। লোকে মনে করছে, লোকে ভাবছে আমার কথার মিস ইন্টারপ্রেট করে আমি ব্রেনওয়্যারকে খারাপ বলছি, অ্যাডামাসকে খারাপ বলছি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি খারাপ বলছি। কেন খারাপ বলতে যাবো ভাই? আমার কি ক্ষমতা আছে তাকে খারাপ বলার? তারা এত বড় একটা ইউনিভার্সিটি, এতদিন ধরে চলছে, এত কিছু করছে তারা। আমার রিভিউতে আমার যা 6-7 বছরের নলেজ হয়েছে, সেই নলেজের রেসপেক্টে আমি ব্যক্তিগতভাবে মনে করি অটোনমাস বা ইউনিভার্সিটির মধ্যে পড়া উচিত, ম্যাকআউটের আন্ডারে পড়া উচিত। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি পছন্দ করি না। কেন? ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওরা সিলেবাস দিয়ে, যেহেতু ওদের ইন্টারনাল স্ট্রাকচার, ওরা ম্যাক্সিমাম টাইম সবটা কমপ্লিট না করেও ওরা নিজের মতো করে পরীক্ষা নিয়ে ডিগ্রি দিয়ে দেয়।
এটা আমার ঠিক লাগে না, এটা আমার ঠিক লাগে না। সব থেকে ভালো হয় ম্যাকআউটের আন্ডারে পড়লে। কি ব্যাপার হয়, কলেজে পড়ছো ঠিক যেভাবে স্কুলের ক্ষেত্রে হয়। তুমি তোমার স্কুলে পড়াশোনা করেছো, স্কুলে ক্লাস হয়েছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, পরীক্ষাটা কিন্তু স্কুল লাইনে এইচএসে, পরীক্ষা নিয়ে যে কাউন্সিল। কি হয়, স্কুলের টিচার যারা আছে বা যারা ওই ব্যাপারে অসাধু লোকজন আছে, সবাই তো খারাপ না, অসাধু বা যাদের মানসিকতা খারাপ, তারা কি করবে, নিজের মতো করে কিছু একটা শেখাবে না, তাদের পুরো সিলেবাস কমপ্লিট করাতেই হবে, তবে গিয়ে বোর্ডে ভালো রেজাল্ট করবে। এই কলেজের স্টুডেন্টদেরকে ভালো করে সিলেবাস কমপ্লিট করতে হবে, তবে গিয়ে ম্যাকআউটের কোশ্চেন অ্যান্সার করতে পারবে। কারণ টিএমএসএল ও জানে না কি কোশ্চেন আসবে, নেতাজি সুভাষও জানে না, এমএসআইটিও জানে না, বিবি পোদ্দারও জানে না। ফলে কলেজে পড়াচ্ছে, ছেলেমেয়েরা পড়ছে, পরপর পরপর অ্যাসাইনমেন্ট CA4 CA2 CA3 এইসব দিচ্ছে, PCA2 দিচ্ছে, দেন পরীক্ষা হয়ে যাচ্ছে তার, ব্যাস। মান খুব উঁচু থাকে, ছেলে মেয়েদের পড়াশোনা করতে হয়। অটোনমাস কলেজে কি হয়, একটু ডিগ্রেড করে মান, এটা সব থেকে বেস্ট চয়েস, তারপরে আসে অটোনমাস চয়েস। স্যার তাহলে আপনি তো হেরিটেজকে সবার আগে বলেছেন, আইএম কি সবার, হ্যাঁ এরা ধরে রেখেছে সেই মানটা। এরা ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরে ইউনিভার্সিটি যদি কিছু ভুল থাকে, এরা তার থেকেও বেটার কিছু দিচ্ছে। হেরিটেজ আর আইএম এই দুটো কলেজ, এরা আইএমও ম্যাকআউটের আন্ডারে ছিল, হেরিটেজও ম্যাকআউটের আন্ডারে ছিল। এরা এত ভালো পারফরমেন্স করেছে, এআইসিটি ইউজিসি এই দুটো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বডি, এআইসিটিই ইউজিসি এরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বডি। আচ্ছা এই যে কলেজগুলোর কথা বলছি সব কিন্তু বিসিএ, হ্যাঁ, কেউ আবার বিটেক ভেবে নেবে না, বিটেক যখনই হবে তখন তার মধ্যে ঢুকবে যাদবপুর, কল্যাণী গভর্নমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। বিটেকের কেস এটা নয়। এআইসিটি ইউজিসি এরা সেন্ট্রালের মানে বডি, যারা ঠিক করে কে ইউনিভার্সিটি হবে, কে অটোনমাস কলেজ হবে। এরা যখন এত ভালো পারফর্ম করে এদেরকে বের করে দেয়, এরা নিজেরা বেরিয়ে আসে, বেরিয়ে এসে এরা অটোনমাস কলেজ হয়ে যায়, হয়ে মান আরো উন্নত হয়। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বলছি, বিসিএ তো প্রথমবার হেরিটেজে গেল, বিটেক এর ম্যাকআউটের সিলেবাস, বিটেক এর হেরিটেজের সিলেবাস অনেক পার্থক্য। একটা স্টুডেন্ট যদি ম্যাকআউটের কোনো কলেজ থেকে বিটেক করে, আর একটা স্টুডেন্ট যদি হেরিটেজের কোনো কলেজ থেকে বিটেক করে, কম্পিউটার সায়েন্সের কথা বলছি, সে আরো বেটার জানবে, হেরিটেজের সিলেবাস আরো ভালো। আমি কি তিন ধরনের জিনিস বোঝাতে পেরেছি প্রত্যেককে? এটা ক্লিয়ার হয়েছে বাবা? এই নিয়ে কোনো প্রশ্ন নেই? কেন আমি ব্রেনওয়্যার রেফার করছি না, কেন আমি এসএনইউ রেফার করছি না, কেন আমি অ্যাডামাস রেফার করছি না, একটাই রিজন, আমার সেন্ট্রালাইজ ইউনিভার্সিটি দরকার, একটা বড় ইউনিভার্সিটি দরকার যার আন্ডারে অনেকগুলো কলেজ আছে, পড়াশোনার মান ভালো হয়, ছেলেমেয়েরা সিস্টেমেটিক কাজ করতে পারে। নাহলে যখন মনে হবে তখন যখন মনে হবে তখন পরীক্ষা নিয়ে নিল, গেল, এই গেল কলেজ। এবার আসি, আমি এখানে তিনটে সাবজেক্ট পড়ানো হচ্ছে। তার আগে আমি একটা কথা বলি, আমি এতদিন ধরে একটা ইউনিভার্সিটিকে পড়িয়ে এসেছি, আমার ওই বিষয়ে এক্সপার্ট আছে, যে বিষয়ে আমি এক্সপার্ট আমি সেই বিষয়েই পড়াই, আমি অন্য কোনো বিষয় নিয়ে বেশি কথাবার্তা বলি না। আমি ম্যাকআউটের সিলেবাস ফলো করে পড়াবো, ম্যাকআউটের সিলেবাস ফলো করবো। স্যার কেন? তাহলে আমরা কি করব, এবার একটা প্যাটার্ন বলি। ভারতবর্ষের যে কোনো জায়গায় কম্পিউটার সায়েন্স পড়ানো হোক, বিটেক বিসিএ পড়ানো হোক, যাই পড়ানো হোক, প্রথম দিকে সি আর ডিজিটাল ইলেকট্রনিক্সই দেয়, প্রথম দিকে এটাই থাকবে। ম্যাথ যদি দেওয়ার হয় প্রথম দুটো সেমিস্টারের মধ্যেই ম্যাথ দেয়, সেটা আইএম হোক, সেটা ইউএম হোক, ইউএম তো আইএম হোক, হেরিটেজ হোক, তারা প্রথম দিকে দেবে। ম্যাকআউট যেহেতু একটা স্টেটের ইউনিভার্সিটি, ম্যাকআউটের কে ফলো করে সবাই কাজ করে। যেমন এই যে নারুলা গুরু নানকের কথা বললাম, এরা অটোনমাস হয়ে গেছে, এরা কিন্তু কোনো সিলেবাস চেঞ্জ করেনি, ম্যাকআউটের সিলেবাস এরা ফলো করছে, ম্যাকআউট যেটা করে এরা সেটা করে। এটা আমার খুব ভালো লাগে, কারণ একটা ছাদের তলায় থাকলে জিনিসটার মান খুব বাড়ে, গেল। ওই জন্য আমি আমার কোচিনে ম্যাকআউটের সিলেবাস পড়াই। তো ম্যাকআউটের সিলেবাসে কি আছে একবার দেখে নিন, ছোট করে। জল দে তো।
প্রত্যেকে গিয়ে গুগলে সার্চ করবে ম্যাকআউট সিলেবাস বলে, ঠিক আছে? এই নিউ সিলেবাসটায় ক্লিক করবে। দেখো প্রথমেই দেওয়া আছে এআইসিটিই ইউজি, এআইসিটিই পিজি। এআইসিটিই কোর্স বলতে বোঝায় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যারা পুরো ভারতবর্ষের বিটেক, এমটেক, এমসিএ এই 3টে ডিগ্রি কন্ট্রোল করত। এআইসিটি যদি বলে বিটেকে এটা পড়ানো হবে না, পড়ানো হবে না। যদি বলে এটা পড়াতে হবে, পুরো ভারতবর্ষের যে কোনো কলেজকে পড়াতে হবে। এআইসিটির অ্যাপ্রুভাল থাকা মানে ইউ আর দ্য স্ট্যান্ডার্ড ওয়ান, তোমার একটা স্ট্যান্ডার্ড আছে, তুমি তুমি ভারতবর্ষের সেন্ট্রাল মাপকাঠি মেনে চলছো। এআইসিটি ইউজি, এআইসিটি পিজি। এতদিন বিসিএ এআইসিটির মধ্যে পড়তো না। 2023 সালে যখন এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি বা প্ল্যান হোয়াটএভার, ওটা যখন অ্যাপ্লাই করা হলো, 2023-এর ব্যাচ আর 24-এর ব্যাচ এআইসিটি অ্যাপ্রুভড, নট পুরোপুরি এআইসিটি ডিগ্রি, অ্যাপ্রুভাল পেয়েছে ওই ডিগ্রিটা। এবং ওই দুটো ডিগ্রির সিলেবাস কিন্তু ম্যাকআউট নিজে বানিয়েছে। 2025 সাল থেকে এআইসিটির ডিগ্রি হয়ে গেছে বিসিএ। অর্থাৎ 2025 সালে যারা ঢুকেছে তোমাদের আগের ব্যাচ, তাদের বিসিএ মানে সেটা এআইসিটির ডিগ্রি। ক্লিয়ার করতে পেরেছি? অর্থাৎ বিটেকের সমতুল্য ডিগ্রি। ক্লিয়ার করতে পেরেছি? এই এআইসিটি ইউজি কোর্সে যাবে, একদম নিচে যাবে। দেখো 44 নম্বর সিরিয়ালে লেখা আছে ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন দুখানা। একটা হচ্ছে 23-24-এর সিলেবাস, যেটা এক্ষুনি বললাম, আর একটা হচ্ছে 25-26-এর সিলেবাস, মানে তোমাদের আগের বছরের সিলেবাস। যে সিলেবাসে তোমাদেরকে পড়ানো হবে, এখানে গিয়ে এই কারিকুলামে ক্লিক করবে। কি লেখা আছে এখানে ভালো করে ছবিটা পড়ো। এই হচ্ছে এআইসিটির সিলেবাস, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, নিউ দিল্লি। ড্রাফট মডেল কারিকুলাম ফর ইউজি ডিগ্রি ইন ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ বিসিএ or BCA honors or BCA honors with research। অর্থাৎ ম্যাকআউটের আন্ডারে ভর্তি হলে যে ডিগ্রিটা তুমি পাবে, এটা ম্যাকআউটের ইনহাউসের কথা কিন্তু বলছি না, ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড কলেজের কথা বলছি। হরিণঘাটা যে জায়গাটাতে ম্যাকআউটের ইনহাউস আছে ক্যাম্পাস, তার সিলেবাস ওরা নিজেরা বানায়। দেখো কি আছে এখানে, বিভিন্ন বিষয়ে জ্ঞান দেওয়া আছে। এই জ্ঞান আমি বেশি দেব না, আমি শুধু একটু সিলেবাসটা দেখাতে চাইছি। মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে পরে একসময় কথা বলবো। হ্যাঁ, এই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সেমিস্টার 1। এই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। ফার্স্ট সেমিস্টারে, আচ্ছা স্যার কি করে দেখবো, কি করে সিলেবাসের গুরুত্ব বুঝবো? এখানে বাবা ক্রেডিটে হয়। এই ক্রেডিট যত বেশি থাকবে, সেই সাবজেক্টের গুরুত্ব তত বেশি। বাবা এই 2 নম্বর পয়েন্টে প্রবলেম সলভিং টেকনিক, মানে এটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর পেপার, কতগুলো ক্রেডিট আছে বাবা? কতগুলো আছে ক্রেডিট দেখতে পাচ্ছ? রিপ্লাই দাও। স্যার ফুল স্ক্রিন করেন। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি 5 আছে। 5। তাহলে সি প্রোগ্রামিং এ ক্রেডিট হচ্ছে 5, কম্পিউটার আর্কিটেকচারে ক্রেডিট হচ্ছে 5, ম্যাথের ক্রেডিট হচ্ছে 3, তারপরে জেনারেল ইংলিশ, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এনভায়রনমেন্টাল সায়েন্স ইভিএস এর 2 করে। লাস্টে একটা অ্যাডিশনাল কোর্স আছে ফরেন ল্যাঙ্গুয়েজের উপরে, ক্রেডিট 0 ক্রেডিট, মানে এটায় পরীক্ষা হয় না। কলেজের রুটিনে একটা ক্লাস দিয়ে দেবে, একটা ক্লাস সেট করে দেবে, ওই গোটা সেমিস্টার যদি তুমি ক্লাস করবে, ওটাই এর পড়াশোনা, এর কোনো পরীক্ষা হবে না। এই দেখো লেকচার আর টিউটোরিয়ালে এক এক করে দেওয়া আছে, 0 ক্রেডিট, পরীক্ষা হয় না এটা।
তাহলে তাহলে যদি আমি একটু ক্ল্যারিফাই করে দিই, আমার এখানে কি পড়ানো হবে এইটা একটু ক্লিয়ারলি বুঝে নাও। সব থেকে ইম্পর্টেন্ট পেপার হচ্ছে, সবার প্রথম হচ্ছে সি প্রোগ্রামিং। মন দিয়ে শুনবে, যারা ম্যাকআউটে পড়ছো না তারা বেশি ঘাবড়েও না, তারা বেশি ডাউটে থেকো না। আমি যারা ম্যাকআউটের সিলেবাসের মধ্যে পড়ছো না আমি তাদেরও ব্যবস্থা করেছি, পুরোটা বলতে দেবে তারপর শুনবে। এই হচ্ছে তিনটে কোর পেপার, যাদের ক্রেডিট 5, 5 এবং 3। ক্লিয়ার? এই তিনটে পেপার পড়ানো হবে তোমাদেরকে আমাদের কোচিং। এই তিনটে পেপারের রেসপেক্টে আর যে বাকি তিনটে পেপার আছে, ইংলিশ, ইভিএস, আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই তিনটে মিলিয়ে 2, 2, 2 করে আছে। এই তিনটে হচ্ছে এক্সট্রা কারিকুলাম সাবজেক্ট। এই তিনটে পরীক্ষা হয়, ইজি কোশ্চেন করে, সিলেবাসে যা আছে তুলে দিয়ে দেয়। খেলা এই তিনটেতে, সি প্রোগ্রামিং, কম্পিউটার আর্কিটেকচার, ম্যাথমেটিক্স। এবার একজন প্রশ্ন করেছিল বিসিএ তে স্যার ওপর ওপর দিয়ে পড়িয়ে দেয়। আবার একটা কথা বলি, মার্কেটে না গুজবের কোনো অভাব নেই, যে যা পারে কমেন্ট করে দেয়। কনস্টিটিউশন অনুযায়ী কথা বলা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, ট্যাক্সও লাগে না আর কেসও হয় না কেউ কিছু বলে দেয় কেউ একজন এসে। আমার বিসিএ এর কলেজ রেকমেন্ডেশনের ভিডিওতে এসে বলছে স্যার আপনি জেইউর নাম শুনেছেন? আমি বললাম ভাই জেইউতে বিসিএ হয়? কি অবসেশন আমি বুঝতে পারছি না বিটেক দিয়ে। আমি বিসিএ এর জন্য ভিডিও বানাচ্ছি, নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা যায়, আর্টস থেকে যায়, কমার্স থেকে যায়, যারা বুঝতে পারে না কি করব, বিটেক তার সামনে থেকে ফাঁটবাজি করে বেরিয়ে যায়। ভাই তুই বিটেক পড়, বিটেক টপ ডিগ্রি, এত দেখাচ্ছিস কাকে? তুই চাকরি পেয়ে তারপর দেখা, যেই চাকরি পাবি তুই আর দেখাবি না, তুই বুঝতে পারবি ভাই সবাই সমান, তোর ইগো মাথায় থেকে নেমে আসবে। একজন আমাকে বললো তো লিখে দেবো সব থেকে ভালো চাকরি এই কলেজে হয়, আর ওই কলেজে বিসি হয়নি, বিটেক দের হয় শুধু। ওই জন্য বলছি আগে এটা বোঝার চেষ্টা করো, মাথা থেকে এটা সরাও। সেই পুরনো জামানার লোকজন সাজেশন দিচ্ছে বিসিএ আগের মতো বিসিএ করলে কোনো লাভ নেই, এমসিএ করতে হবে, কে বলেছে? 2020 থেকে আমি নিয়ে আসবো আমার এই ছাত্রীকে বা বোন যাই বলো, আমার বোনের মতো হয়। 2020 থেকে 2023 TMSL এর শ্রেষ্ঠা মুখার্জি একটা কোম্পানি এসেছিল ক্লিনিসিস বলে, বিসিএ কিন্তু বিটেক না, 5 LPA পেয়েছিল। আমি নাম, কলেজ, ইয়ার, কোম্পানির নাম বলে দিলাম। এই স্টুডেন্টকে, এ এখন হায়দ্রাবাদ না কোথায় আছে সম্ভবত, অন্য এ কোম্পানির চাকরি করেনি, ছেড়ে দিয়ে এমসিএ করেছে, বাট এই বিসিএ করে চাকরিটা পেয়েছে। 2025-এ আমার কোচিং এ টেকনোমেন সল্টলেক থেকে 5 জন চাকরি পায়, টেকনো গ্রুপের আর একটা কলেজ থেকে 2 জন চাকরি পায়, নারুলা থেকে 2 জন চাকরি পায়, 10 জন চাকরি পায় মাত্র 27 জনের ব্যাচ থেকে। আমি প্রত্যেকের নাম লিস্ট করে তাদের এনে পডকাস্ট করি দেবো। মিথ্যে কথা বলা আমার ধর্মে নেই বাবা। বিসিএ করে যারা বলে চাকরি পায় না, তোমরা তো 4 বছরের বিসিএ, এআইসিটির ডিগ্রি, যা পড়ানো হচ্ছে অত পড়ানো মানে বিটেকে হবে না, বিসিএ তে যা পড়ানো হবে, যা আছে সিলেবাসে, যারা ঢুকবে তারা বুঝতে পারবে। তোমরা প্রথম তো, তোমরা এইচএস সবে পাস করছো, তোমাদের সবাই যে যা পাচ্ছে সে ইনপুট দিয়ে যাচ্ছে। তোমরা মনে করছো যে হ্যাঁ এই সব জানে, হ্যাঁ সবাই সব জানে, সবাই শুভেন্দু অধিকারী, সবাই সব জানে, কেউ কিচ্ছু জানে না, অর্ধেক খবরাখবর লোকজন রাখে না। আমি ভাই পড়িয়ে পড়িয়ে পাগল হয়ে গেলাম, আমার ছাত্রছাত্রী এত জায়গা আছে,
লোক জিনিস আমায় জ্ঞান দিচ্ছে, ভাল লাগছে আমার শুনতে। আমি কাউকে খারাপ খুব একটা বেশি বলতে পারি না, আমার ভালো লাগে না বেশি খারাপ বলতে। যে যা বলছে বলুক, পরে বোঝা যাবে কে কি ঠিক বলছে না ভুল বলছে। বিসিএ করে প্রচুর টাকা চাকরি করা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই সমস্যা, যেটা আমি অস্বীকার করতে পারবো না, ছাত্র সংখ্যা খুব বেশি। একটাই ইস্যু, আর কোনো ইস্যু না। ছাত্র সংখ্যা খুব বেশি, কম্পিটিশনটা খুব হাই, চাকরির পরিমাণ কম। মানে বুঝিয়ে বলি, একটা কোম্পানি আসলে 5 জন যদি বিসিএ নেয়, তারা 15 জন বিটেক নেয়। আমি রেশিও বোঝাতে পেরেছি? অর্থাৎ 1:3 স্টুডেন্ট চাকরি পায়। তাহলে কি বিসিএ ডিগ্রি খারাপ? না, বিসিএ ডিগ্রি খারাপ হতে পারে না। কিভাবে? আমি এক্সপ্লেনেশন দিই, বুঝতে পারবে তোমরা। বিশাল ডাউট থাকে এই বিষয়টার মধ্যে, থাকে তো ডাউট এই বিষয়টার মধ্যে। স্যার আমি আর্টস নিয়ে পড়েছি, আমার কি বিসিএ করা ঠিক হবে? আমি তোমাকে একটা সলিউশন দিই। তুমি আর্টস নিয়ে পড়েছো মানে খুব স্বাভাবিক তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এডুকেশন এসবের মধ্যে একটা সাবজেক্ট থাকবে। তোমার কাছে কি কি অপশন আছে? তুমি বিএ পড়তে পারো, এমএ করতে পারো, পিএইচডি করতে পারো, তারপর তুমি প্রফেসর হতে পারো। স্কুল টিচার তো হতে পারবে না পশ্চিমবঙ্গে বাবা, হলে তো থাক, আর বলবো পলিটিক্যালি যাবো না বিষয়, থাক। তুমি বিএ পড়বে, এমএ পড়বে, পিএইচডি করবে, তারপর তুমি চাকরি যখন প্রফেসরশিপে জয়েন করবে, তোমার বয়স হবে 30। 18 বছর বয়সে এইচএস পাস করলে 12 বছর বাড়ির লোক খাওয়াবে তো, বসিয়ে বসিয়ে খাওয়াবে তো, ওকে নো ইস্যু, বাড়ির লোক খাইয়ে দিল, বাড়ির লোক খুব ভালোবাসে তোমায়, বুঝবে। এবার এবার বুঝতে পারবে না কি হয় তোমাদের সাথে, বাদ দাও। গভর্নমেন্ট জবে আসি। আমি কিছু বলবো না, আমি বললে আবার বলবে ভুল বলছি স্যার। ইউরোপের জনসংখ্যা 2 থেকে 3 কোটি ক্যান্ডিডেট প্রিপারেশন করে। 90% কে বাদ দাও, 10% ধরো, তুমি 2 কোটির 10% ধরো, 20 লক্ষ লোক প্রিপারেশন করছে। তার মধ্যে পড়াশোনা করে তোমাকে ক্র্যাক করতে হবে। আরআরবির একটা ফর্ম বেরিয়েছিল, আরআরবি বলছি, রেলওয়েজ এর এনটিপিসির একটা ফর্ম বেরিয়েছিল, 1,65,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল। আমি ডেটা দিয়ে দেবো। আর তুমি টেকনোমেনে ঢুকে 500 স্টুডেন্টের সাথে চাকরি পেতে হবে তোমাকে। এরপরেও যদি কোনো বিটেকের ছেলে এসে রোয়াব নিয়ে বলে বিসিএ কোনো ডিগ্রি না, ওই আর্টসের ছেলেটা বা ওই আর্টসের মেয়েটার কি হবে যে তাড়াতাড়ি চাকরি পেতে চাইছে? রিয়েলিটি তোমায় কেউ বলবে না বাবা, শুনে রাখো। সবাই সবাই ম্যাক্সিমাম মানুষ কি হয়, আমরা ইমাজিনেশনে বাঁচতে পছন্দ করি, আমরা একটু ভালো ভালো ভাবতে পছন্দ করি, হয় না তা। প্রিপারেশন নিয়ে দেখো গভর্নমেন্ট জবের। আমি যখন বিএসসি পড়তাম, যারা সিইউতে পড়ে তারা একবার না একবার গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেয়। আমি বিএসসি যখন ফিজিক্স অনার্স বাদ দিয়ে কম্পিউটারে ঢুকেছি, তখন একবার আমার মাথায় স্ট্রাইক করেছে, আমার ডিগ্রির প্রথমেই এরকম একটা ধাক্কা খেলাম, তাহলে আমার মনে হয় একটু গভর্নমেন্ট জবের দিকে যাওয়া উচিত। আমি 1 বছর এসএসসির প্রিপারেশন নিয়েছি, 1 বছর ইউপিএসসি প্রিপারেশন নিয়েছিলাম, তারপর অশ্বত্থামা ইতিগজ হতো। ও জিনিস আমার জন্য নয়। পরীক্ষা দিল 20 লাখ, রেজাল্ট বেরোলো, কোনো একজন কেস করে দিল, কতদিনের জন্য ওই চাকরিটা আটকে থাকবে কোনো আইডিয়া নেই। স্যার তাহলে কি গভর্নমেন্ট জব খারাপ? কোনোদিনও না,
এই গভর্নমেন্ট জব পেশেন্স চায়। তোমার হাতে যদি 5-6 বছর পেশেন্স থাকে আর তুমি যদি একদম এইচএস এর পর থেকে পড়াশোনা শুরু করো পারফেক্ট গাইডলাইন্সে, কোনো ভুয়ো খবরে নয়, তুমি যদি এসএসসি সিজিএল নিয়ে পড়ো, এমন কারোর কাছে পড়তে হবে যে এসএসসি সিজিএল চাকরি পেয়েছে, এসএসসি সিজিএল ক্র্যাক করেছে, ওই খুব বেশি জানে লোকের কাছে পড়লে হবে না, তোমাকেও জানিয়ে দেবে, চাকরি আর পাওয়া হবে না। ব্যাংকিং পড়তে গেলে ব্যাংকিং এর কেউ চাকরি করছে, মানে ধরো আমার বয়সে একটা ছেলে, 29-30 বছরের একটা ছেলে ব্যাংকিং ক্র্যাক করে ফেলেছে, সে ব্যাংকিং পড়াচ্ছে, তার কাছে পড়তে হবে। 3 থেকে 4 বছর পরিশ্রম করে পড়তে হবে, তারপর বাফারে 2 বছর রাখতে হবে, তবে গিয়ে তুমি গভর্নমেন্ট জব ক্র্যাক করবে। তুমি পৃথিবীর যে কোনো ভালো মানুষকে জিজ্ঞাসা করে নাও যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট জব নিয়ে কিছু করে এসছে, তারা যদি আমার কথা না বলে আমি ব্যাচ বন্ধ করে দেবো। অনেক সামন্ত হাত তুলে আছে, কি হয়েছে বাবা তোর? স্যার হ্যাঁ স্যার বলছিলাম ওই যে ওই জিরো ক্রেডিট যেটা ছিল না, ওই ফরেন ল্যাঙ্গুয়েজের যে পার্টটা, স্যার ওই ফরেন ল্যাঙ্গুয়েজটা কি মানে শিখে রাখা এমনি ভালো কোনো? না, না, তুই তুই কোনো বিদেশে যাবি না, আচ্ছা এখন ঠিক লাগছে আছে, না। ঠিক আছে, কলেজে করাবে না, কলেজে কোনো ক্লাস করাবে না, ছুটি থাকবে ওই ক্লাসটা। ঠিক আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছে, সি জাভা পাইথন শেখ, ওই ওই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখ, ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। টিউটোরিয়াল আর প্র্যাকটিক্যাল এই দুটোর মধ্যে ডিফারেন্স থাকে? হ্যাঁ হ্যাঁ, টিউটোরিয়াল আর প্র্যাকটিক্যাল এই দুটোর মধ্যে ডিফারেন্স থাকে? টিউটোরিয়াল মানে শেখানো, প্র্যাকটিক্যাল মানে আচ্ছা। নিজে করা, আর লেকচার মানে আমি যেটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কেন বিসিএ ভালো ফর আর্টস আর কমার্সের স্টুডেন্ট আমি বোঝাতে পেরেছি? ডাউট গুলো এবার কি ধোঁয়াশাগুলো কাটছে আস্তে আস্তে? একটু রেসপন্স কর, একটু মাইক অন করে বল, কনফিডেন্স পাই একটু। 40-45 জন আছিস, ইয়েস স্যার। কি করছিস? গেল এই স্যার হ্যাঁ বলো কি হয়েছে? স্যার বলে, আচ্ছা এবার আমি একটা জিনিস বলে দিই, একটু ফিস তোকে বলে দিই নাকি এখানে দাঁড়িয়ে, না হলে ওদের ডাউট থাকবে ওদের বিষয়টা নিয়ে। এটা গেল, হ্যাঁ এখানেই বলবো। বিষয়টা হচ্ছে আমি এবং অর্ঘ্য, এটা অর্ঘ্য পড়াবে, এই দুটো আমি পড়াবো, ঠিক আছে? আমরা এই 3টে পেপারের ফিস নেবো, আমরা এগুলোকে অ্যাজ এ ফিস পেপার রাখিনি। তুমি চাইলে কোনো একটা পেপার পড়তে পারো, যে কোনো একটা পেপার পড়লে তুমি যদি পড়ো, এনি ওয়ান পেপার তোমাকে 500 টাকা দিতে হবে, কোনো এক্সট্রা টাকা এর মধ্যে নেই। পরীক্ষা থেকে শুরু করে, নোট থেকে শুরু করে, কোশ্চেন আনসার থেকে শুরু, সব এর মধ্যে ইনক্লুডেড, রেকর্ডিং এর মধ্যে ইনক্লুডেড। এমন না যে তুমি পড়বে রেকর্ডিং নিয়ে আলাদা টাকা, না, সবের মধ্যে ইনক্লুডেড। এনি 2 পেপার, তোমার মনে হলো স্যার আমি যে কোনো 2টো পেপার পড়বো, আমার ইউনিভার্সিটি আলাদা, আমার স্যার এতগুলো কিছু নেই, এনি 2 পেপার, 2টো পেপার পড়লে 500 1000 হয়, 100 কমিয়ে 900 টাকা। যদি তুমি 3টে পেপার পড়ো আমার কাছে, 1200 টাকা, অর্থাৎ পার পেপার 400 টাকা করে হয়ে গেল। যারা 3টে পেপার পড়বে তার মাসে 12টা ক্লাস পাবে, 12টা ক্লাস 1200 টাকা, ডান, মাসে মাসে ফিজ এটা। এবার কেউ যদি 3টে পেপার পড়ে আমার কাছে এবং সে যদি ম্যাকআউটের স্টুডেন্ট হয়, এই 3টে পেপারের নোটস, রেকর্ডিং, কোশ্চেন ফ্রিতে পাবে। এটা পুরো সেমিস্টার জুড়ে, শুধু জুন মাস না, জুন মাসে এই 3টে পেপারও ফ্রিতে পাচ্ছ। জুলাই মাসে যখন আমি পেড করব, ধরো কেউ একটা পেপার পড়লো, পড়ছে, কোনো সমস্যা নেই, এমন না তোমাকে পুরো বিসিএ আমার কাছে পড়তে হবে। স্যার আমি শুধু আর্কিটেকচার পড়বো স্যার, আমি আর কিছু পড়বো না, পড়ো 500 টাকা দিই, তোমার ব্যাপার বাবা, তুমি যা ইচ্ছা করতে পারো, কোনো বাউন্ডারিজ নেই। স্যার আমি 3টেই পেপার আপনাদের কাছে পড়বো, পড়ো, এটা ফ্রি পাবে। ফিজ, আচ্ছা কে জিজ্ঞাসা করছে? প্রেম সাহা, বলো কি হয়েছে বাবা, তোমার কি প্রশ্ন, হাত তুলেছো? স্যার বলছি বিসি এর জন্য কি কনসেপ্টের জন্য কোনো বুকের প্রয়োজন? বই পড়লে খুব ভালো হয়, এটা সাবজেক্টের দিক
এটা সাবজেক্টের দিনকে বলবো। বই পড়লে খুব ভালো হয়, খুব ভালো হয়, কিন্তু তুমি বই পড়বে না আমি জানি। তোমার এখন মনে হচ্ছে বই পড়বে, তোমাদের জেনারেশন বই পড়ে না বাবা। বই পড়লে খুব ভালো হয়, আমি নিজে বই পড়ে পড়াশোনা করেছি, ওই জন্য আমি বই রেকমেন্ড করে দেবো। আর তুমি বই না পড়লে কি করবে সেটা আমি বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, গেল। হাত নামাও। রূপসা মুখার্জি, রূপসা বলো কি হয়েছে বাবা? স্যার বলছি যে ওই কম্পিউটার আর্কিটেকচার যে সাবজেক্টটা আছে ওটাই মানে কি মানে জিনিসটা কি এক্স্যাক্টলি? ওটাই আসছি, মানে আমি তো এখনো ঢুকিনি, আমি তো এইগুলোতে ঢুকিনি, আমি তো ঢুকবো আস্তে আস্তে সব। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন এই বিষয়ে? স্যার হুম। স্যার বলছিলাম যে এই যে ফি স্ট্রাকচারটা, মানে এই যে একটা, মানে আমি যেটা বললাম এখন, হুম। এটা কি মানে একদম মানে 8টা সেমিস্টারই একদম, না ওটা কি চেঞ্জ হতে পারে? না না, 8টা সেমিস্টার না, আমার বক্তব্য হচ্ছে তো পেপার ওয়াইজ ফিস বললাম আমি। ও আচ্ছা আচ্ছা। মানে তুমি জুলাই মাসে মনে করো তোমার কলেজে ভর্তি হয়ে গেছো, তুমি আমার কাছে 3টে পেপার পড়ছো, তুমি জুলাইতে 1200 দেবে, আবার আগস্টে গিয়ে 1200 টাকা দেবে, আবার সেপ্টেম্বরে 1200 টাকা দেবে, মাসে মাসে ফিস দেবে। গেল। নতুন সেমিস্টার শুরু হবে, নতুন সেমিস্টারে যে কটা পেপার থাকবে সেই পেপারের বেসিসে এরকম হবে। যখন আমি ফিস বাড়াই, মানে যখন আমি এইভাবে সবার ফিস নিই, তোমাদের আগের ইয়ারে তাই ফিস আছে, তার আগের তাই ফিস আছে, যখন আমি ফিস বাড়াবো পুরো কোচিং এর নোটিশ দেবো যে আমি পুরো কোচিং এর ফিস বাড়াচ্ছি, কিন্তু পেপার ওয়াইজ 6 সেমিস্টারের এটা ফিস, 5 সেমিস্টারের এটা ফিস। ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে স্যার, বুঝছি। ব্যাস, ডান। মানে এটা এটা আপাতত এই কটা পেপারের জন্য। হ্যাঁ, মানে এটা কিন্তু এমন নয় যে শুধু বিসিএদের জন্য, কেউ বিটেক এর স্টুডেন্ট যদি সি পড়ে, তার একটা পেপার পড়ে, তাকেও কিন্তু 500 টাকাই দিতে হবে আমাকে, এই হচ্ছে বিষয়। বিসিএ রা শুধু অফার পেলে একটাই, এখানে বিসিএ দের কাছে শুধু একটা জিনিসই ক্লিয়ার হলো যে যারা ম্যাক আউটের সিলেবাসের মধ্যে পড়ে তারা এটা ফ্রি পাবে, ব্যাস। এবার একটু মিউট করো বাবা। অফলাইনে কি ফিস সেম? অনলাইন অফলাইন সেম, সেম, সব সেম। স্যার যারা ম্যাক আউটের আন্ডারে পড়ছে না তাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বললো, এক্ষুনি বলবো, এক্ষুনি বলবো, এক্ষুনি। ম্যাক আউটের আন্ডারে যারা পড়ছে না, আমি জানি এই কোশ্চেনটা আসবে, তার আগে আমাকে বলো শুভাশিসের কি প্রশ্ন? স্যার বলছি সিলেবাসের বাইরে কি কিছু পড়তে হয়, মানে ধরুন প্লেসমেন্টের জন্য বা কিছু? হ্যাঁ, ওটা আলাদা। প্লেসমেন্টের গল্প প্রথম 2 বছর নয়, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। সব বলবো বাসকে, প্লেসমেন্টে যাবো, আমি এক এক করে যাচ্ছি। মিউট, কে বাজনা বাজাচ্ছি? মিউট কর সবাই, মিউট কর। ম্যাথে কি সিলেবাস আছে কৃতি? বলছি রে, বলছি, দাঁড়া বলছি, সব সিলেবাস বলে দিচ্ছি, একটু এক এক করে বলি। এবার এখানে অনেকের প্রশ্ন আছে যে স্যার আপনি যে এই যে এইসব জ্ঞান ট্যান দিয়ে এত কিছু কথা বলছেন, ম্যাক আউটের আন্ডারে তো স্যার নই, আমি তো স্যার এই কলেজটায় ভর্তি হয়ে গেছি স্যার, স্যার আমি তো এই কলেজটায় ভর্তি হয়ে গেছি স্যার, আমি তো হেরিটেজে নাম লিখিয়ে এসেছি স্যার। বাবা শোন, এই যে পেপারগুলো দেখছিস, এই পেপারগুলো অর্থাৎ এই 3টে পেপার তোদেরকে পড়ানো হচ্ছে, জুন মাসটা ওই জন্যই ফ্রি করেছি, কারণ কলেজ সিলেক্ট হয়ে যাক তোদের। জুলাই মাসে মনে কর, এক্সাম্পল দিচ্ছি, হেরিটেজে কম্পিউটার আর্কিটেকচার আছে, আর সি প্রোগ্রামিং আছে, ম্যাথ নেই, তারা দুটো পড়বে। স্যার আপনি তো বললেন ম্যাক আউটের সিলেবাসে পড়াবেন, যদি আমাদের সিলেবাসের সাথে না মেলে, কত না মিলবে? 25%। তুই পরীক্ষা দিতে যাওয়ার আগে ওই যে না মেলা 25%, যে 25% তোর মিলছে না সিলেবাসে, সেই 25% যদি আমি তোকে কমপ্লিট করি দিই আলাদা করে, তোর কি কোনো অসুবিধা আছে? বল, বুঝলি না তোরা? তোর সিলেবাস মিললো না, পুরো সিলেবাস মিলবে না। মানে আইএম এ যেটা সি পড়াচ্ছে হেরিটেজে অন্য, মানে আইএম এর ইউরোপে সি পড়াচ্ছে হেরিটেজে আফ্রিকা সি পড়াচ্ছে, এরকম হয়? সি সব জায়গায় সমান। কি হয়, সি এর কোনো টপিক কেউ দেয় না, আবার কোনো এক্সট্রা টপিক ঢুকিয়ে দেয়। ওই যে এক্সট্রা পোর্শনটা, সেটা যদি আমি তোকে করে দিই পরীক্ষার জন্য, কারণ সি প্রোগ্রামিং শেখাবো মানে আমি পুরো প্রোগ্রামিং করতে শেখাবো হাতের ধরে, কিভাবে হ্যাশ লিখবো, কিভাবে লিখবো, লিখতে তোরা পারবি,
ওটা না, মানে কেন কোথায় কি লিখবো, বিষয়টা কিভাবে রান করছে, সব হাতে ধরে শেখাবো। কোনো কিছু বেসিক বাদ দেবো না, সব বেসিক থেকে শেখাবো। অন্য ইউনিভার্সিটির গল্পটা বুঝতে পেরেছিস? তার মানে কি হ্যাঁ স্যার। করতে হবে? তার মানে, হ্যাঁ, তার মানে কি করতে হবে? তোমরা এখন এই ক্লাসটা করো, জুন মাসে তোমরা, তোমাদের কলেজ শুরু হয়ে যাক, কলেজ শুরু হয়ে গেলে সিলেবাস পেয়ে যাবে, তুমি তখন এসে বলবে যে স্যার আমি ওই জন্য কোনো কিন্তু একবারে ফিজ রাখিনি, আমি মান্থলি ফিজ রেখেছি। যার যেখানে প্রবলেম হবে সে সেখানে ব্যাক অফ করতে পারবে। ফিজ পুরো ভেঙে দিয়েছি আমি পেপার ওয়াইজ, যে কোনো বাউন্ডারিজ থাকবে না একটা স্টুডেন্টের উপরে। তুমি মনে করো কোন একটা XYZ কলেজে ঢুকলে, হেরিটেজে ঢুকলে, তোমার এই দুটো পেপার নেই, হেরিটেজে মনে করো জাভা দিয়ে দিয়েছে, আমার কিন্তু জাভার ব্যাচ হবে 5th সেমিস্টার, আমি প্রত্যেকটা সেমিস্টার পড়াই, কোনো না কোনো পেপার কমন পাবে, তাদের সাথে পড়বে যদি তোমার ইচ্ছা হয় তো। ফলে এটা হতেই পারে না যে তোমার কোনো সাবজেক্ট আছে সেটা এখানে আমি পড়াবো না কম্পিউটার সায়েন্সের। যদি যদি কোনো সাবজেক্ট এরকম বেরিয়ে যায় যে আমার আর কোনো সেমিস্টারে সেটা পড়ানো হচ্ছে না, তখন আমি বিবেচনা করে দেখব যে আমি 5-7 জন হলে কি পড়াবো আলাদা করে, না পড়াবো না। এই একমাত্র তোমাদের দিক থেকে নেগেটিভ পয়েন্ট। আদারওয়াইজ তুমি BCA পড়বে মানে কলকাতার কোনো কলেজে তোমার সাথে আমার এখানে সাবজেক্ট কমন আসবে। সৌভিক ভৌমিক, বলো কি প্রশ্ন? স্যার বলছি যে ফার্স্ট ইয়ারে আমাদের যে বিসিএ তে যে সিলেবাসটা আছে, তো স্যার অটোনমাস কলেজে সব সিলেবাসই তো মানে প্রায় একই হয়। তো স্যার মানে ফার্স্ট ইয়ারে কি মানে যে কোনো স্কিল ডেভেলপ করতে হয় যে এটা নিয়ে এগোতে হয় বা ওটা নিয়ে এগোতে হয়, এটা কি ফার্স্ট ইয়ারে কি সবকিছু মানে মানে নিয়ে মানে সেটাই বলছি, ইন্টারেস্টটা কি করে বুঝবো আর কি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, এই এই আমার পড়ানো আর সিলেবাসের ব্যাপারটা গেল, ফিজের ব্যাপারটা গেল, এবার আমি সিলেবাসে ঢুকছি, এবার আমি তোদের প্রশ্ন বুঝতে পেরেছি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিই, ম্যাথে কি সিলেবাস আছে সবাই প্রশ্ন করছে। ম্যাথে এবার স্যারের পালা, আমার ম্যাথে কোনো জ্ঞান নেই, যা বলবে স্যার বলবে। ম্যাথের সিলেবাসটা একটু দেখিয়ে নেওয়া হোক, হ্যাঁ, ম্যাথের সিলেবাস একটু দেখিয়ে নেওয়া হোক আগে, কারণ ম্যাথের স্টুডেন্ট অনেকজন জিজ্ঞাসা করছে ম্যাথের সিলেবাস। তারপর আমি বলছি BCA তে কিভাবে পড়বি, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারে আমি রোড ম্যাপ দিয়ে দিচ্ছি। তোরা ওটাই চাইছিস তো? এক্ষুনি লাস্ট ইয়ারে জিজ্ঞাসা করলো ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার রোড ম্যাপ, তাই তো? হ্যাঁ স্যার। দিয়ে দিচ্ছি। স্যার আমার কম্পিউটার আর্কিটেকচার দিয়েছে সেম 3 তে, তাহলে কি করব? সেম 3 তে পড়বি। এখন কেন পড়বি? তোদের কি ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়েছে? সাবানা, তোর কোন কলেজ? আরে হ্যাঁ, ওই যে ফার্স্ট সেমিস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়েছে, এই সিলেবাসে ম্যাকআউটে যেটা আর্কিটেকচার, ম্যাকআউটের আর্কিটেকচার পেপারটা দুটো পেপার মিলিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্স আর কম্পিউটার আর্কিটেকচার। অর্থাৎ তুই ডিজিটাল ইলেকট্রনিক্স পড়লে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, পুরোটা 100% কমপ্লিট হবে এখান থেকে। বইয়ের ব্যাপারটা রেকমেন্ড কি করে করব সাবজেক্ট না পেলে? সাবজেক্টের রেসপেক্টে রেকমেন্ড করব, সাবজেক্টের ক্লাসে বলবো, বইয়ের রেকমেন্ড করে কি হবে? স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স অ্যান্ড এর ব্যাপারে বলবেন। স্যার নারুলাটা কি সিলেবাস? স্যার BCA অনার্স করার পরে গেট এক্সাম দিয়ে এমটেক করতে পারবো? এই নোটিশটা এখনো আসেনি শুভ। BCA এক্সাম দেওয়ার পরে গেট দিয়ে এমটেক করতে পারবে কিনা, এই নোটিশটা এখনো অব্দি আসেনি। উচিত আসা, আমাদের প্রথম দিকে NEP তে বলা হয়েছিল করতে পারবে, বাট এই নোটিশটা এখনো আসেনি। বই রেকমেন্ড সাবজেক্টের ক্লাসে করবো। নারুলার কি সিলেবাস আছে ভর্তি হয়ে দেখতে পাবি। স্বামী বিবেকানন্দ আর্য সাহা পার্সোনালি মেসেজ কর, কলেজ সম্বন্ধে ইন জেনারেল রিভিউ দিতে গিয়ে লোকজন ভুলভাল কথা বলছে, পার্সোনালি মেসেজ করবি। স্যার নারুলার সিলেবাসটা বলবেন না? নারুলার সিলেবাস নারুলার ওয়েবসাইটে আছে, বা নারুলাতে ভর্তি হলে বুঝতে পারবি। আমার জানা হচ্ছে নারুলা ফলো করে, ম্যাকআউট ফলো করে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোরা তো অস্থির হচ্ছিস কেন? তোরা যদি ফ্রিতে এখানে কিছু বিষয় করে নিস, তোরা কি পড়া ভুলে যাবি পরে গিয়ে? কিছু হবে? কলেজে ঢোক না, সবে তো পরীক্ষা দিলি কালকে। আমি পড়ানো শুরু করেছি, একটু দেখ সাবজেক্ট গুলো কিরকম। 2-3টে টপিক বেশি পড়ে নিলে কি ক্ষতি হয়? এই ম্যাথের সিলেবাস বোঝা। অর্ঘ স্যার ম্যাথের সিলেবাস বুঝিয়ে দিচ্ছে। না না না, ম্যাথের সিলেবাস বোঝা। গলা ব্যথা হয়ে গেছে আমার বক্তব্যদের সাথে।
নিন নিন আপনার হ্যাঁ, ওরা এখন মেসেজ করলে কি হবে আর কি করে অ্যাড করবো? ক্লাস শুরু হয়ে গেছে। এনে ম্যাথের সিলেবাস আয় এনে। অর্গদা কিন্তু ম্যানেজমেন্ট হেড, অর্গদা এনকোডার্স এর ম্যানেজমেন্ট হেড। এই যে তোরা যারা যারা মেসেজ করছিস বা যারা পুরো বিষয়টা যে কন্ট্রোল করছে যে অর্ঘ, ও পুরো পুরো কোচিংকে ম্যানেজ করে ও। দেখ, যাদের এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কেউ আছে, তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি কেউ থেকে থাকে তাহলে তারা এই পোর্শনটা পড়ে এসছে। এই যে সেট রিলেশন ফাংশনের যে পোর্শনটা আছে, এই পোর্শনটা তোরা পড়ে এসছিস ক্লাস 11 আর 12 মিলিয়ে। এই যে পোর্শনটা আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড কেউ আছিস? হ্যাঁ স্যার। আছি। তো তোদের সুবিধা হবে, বাট যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছিস তাদেরও কোনো প্রবলেম হবে না, পুরো বেসিক থেকে পড়াবো, কোনো সমস্যা নেই। তোদের খালি একটাই কাজ হবে যে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো আমি করতে পারবো না তোদের হয়ে, তো প্র্যাকটিসটা তোদের করতে হবে। তোদের এইটুখানি কাজ হবে, বাকি বোঝানোর দায়িত্ব আমার থাকবে। আচ্ছা, এটার পরে হচ্ছে কাউন্টিং অ্যান্ড কম্বিনেটরিক্স। কাউন্টিং অ্যান্ড কম্বিনেটরিক্সে কিছুটা পারমুটেশন কম্বিনেশনের পার্ট আছে, বাট পুরোটা না, কিছুটা পারমুটেশনের পার্ট পাবো এই টপিকটা। তোর কোথায় গেল পারমুটেশন কম্বিনেশন? এই যে পারমুটেশন কম্বিনেশন, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, পিজিয়ান-হোর্ন প্রিন্সিপাল। যখন শুরু করব একটা একটা করে আসতে থাকবে। এই পোর্শনটা কিছুটা সায়েন্সদের কভার হলো, পুরোটা হবে না। হ্যাঁ, ম্যাথ বিসিএ তে দেওয়া হচ্ছে মেনলি লজিক বিল্ড করার জন্য। তো অবশ্যই তোদের পরবর্তীকালে যে টপিক গুলো পড়ানো হবে, ধর এআইএমএল আছে বা ডেটা অ্যানালিটিক্স আছে, ওখানে ম্যাথ খুব বেশি করে প্রয়োজন। দ্যাটস ওয়াই প্রথম 3টে সেমিস্টারে পুরো ম্যাথ দিয়েছে। বোঝা গেল সাহিল? আচ্ছা, তো কাউন্টিং এন্ড রিকনসিলিয়েশনের পরে টপিক হচ্ছে এলিমেন্টারি গ্রাফ থিওরি। এটা তোদের কাছে নতুন, সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে যেখান থেকে বিলং করিস, তোদের কাছে এই গ্রাফ থিওরির পার্টটা পুরোপুরি নতুন। গ্রাফ থিওরি তোরা ডিএসএ তেও পড়বি, ম্যাথে কিছুটা পড়বি, বাকিটা পেপার তোরা ডেটা স্ট্রাকচারে পড়বি। তো গ্রাফ থিওরি আছে। আর লাস্ট যে টপিক সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যালজেব্রা। ম্যাট্রিক্স অ্যালজেব্রা ক্লাস 12-এ থাকে। এবার ম্যাট্রিক্স অ্যালজেব্রা পড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে ম্যাট্রিক্স অ্যালজেব্রা কম্পিউটার সায়েন্সের সঙ্গে খুব মানে ভালোভাবে জড়িত। মানে ম্যাট্রিক্সে যখন কম্পিউটার সায়েন্সে 2D অ্যারে পড়বি বা এআইএমএল এ যখন পড়তে যাবি, তখন ম্যাট্রিক্স খুব বেশি করে কাজে লাগবে। দ্যাটস ওয়াই তোদের ফার্স্ট সেমিস্টারেই ম্যাট্রিক্স অ্যালজেব্রা পুরোটা পড়িয়ে দেওয়া হচ্ছে। মানে কি বললি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে বেশিরভাগ প্রায় 80% ছেলে মেয়েদের একই বক্তব্য যে বেসিক থেকে হবে কিনা। ম্যাথ পুরো বেসিক থেকে করাবো, পুরো বেসিক থেকে করাবো, যতটা বেসিক থেকে করানো সম্ভব। মানে সেট কাকে বলে থেকে শুরু করে অঙ্ক করা অবধি পুরোটা দেখাবো। খালি তোদের একটাই কাজ হবে, যেটা দেবো সেটা বাড়িতে প্র্যাকটিস করবি। প্র্যাকটিসটা না করলে, যেহেতু ম্যাথে উইক বলছিস, তো প্র্যাকটিস ছাড়া সম্ভব না। প্র্যাকটিস করবি, বাকিটা আমি বুঝে নেবো। স্যার, ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স অর ডিজিটাল ইলেকট্রনিক্স কোনটা নেব কলেজে? তোমার কোন ইউনিভার্সিটি, সাবানা? আচ্ছা, তুমি স্যারকে একবার মেসেজ করো এই ব্যাপারটা নিয়ে। তো এই হচ্ছে ওদের পুরোপুরি সিলেবাস। ফার্স্ট ইউনিট হচ্ছে সেট থিওরি এন্ড রিলেশন ম্যাপিং। সেকেন্ড হচ্ছে কাউন্টিং এন্ড কম্বিনেটরিক্স। এই পার্টটা একটু ট্রিকি পার্ট, বাট পেরে যাবি তোরা, বেশি কঠিন পার্ট দেয় না। গ্রাফ থিওরি আর ম্যাট্রিক্স অ্যালজেব্রা, মোট 4খানা ইউনিট আছে। পুরোপুরি বেসিক থেকে শুরু করব একদম, যেন মনে করবো তোরা কিছু জানিস না। ওখান থেকে শুরু করে পুরোপুরি কভার করা হবে। আর কি কিছু বলবি ম্যাথ সম্পর্কে?
স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে কি শুধু ম্যাথ আছে নাকি পরবর্তী সময় ম্যাথ থাকবে, এবং এই ম্যাথটা দিয়ে পরে কোন কোন সাবজেক্ট কি কাজে লাগবে, পুরো বিসিএ রেসপেক্টে একবার যদি বুঝিয়ে দেন। ম্যাথ তোদের ফার্স্ট সেমিস্টারে শুধু নেই, সেকেন্ড সেমিস্টারেও আছে, থার্ড সেমিস্টারেও আছে। ফার্স্ট সেমিস্টারে ম্যাথের পার্ট এটা, সেকেন্ড সেমিস্টারের ম্যাথে নিউমেরিক্যাল অ্যানালিসিস আছে, লিনিয়ার যাবো দেখ সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে ম্যাথটা দেখে নে। ভাই একদম প্রথমটা হ্যাঁ বুঝে গেছি। আমি মাঝখানে কথা বলি, আমি একবার ইন্টারাপ্ট করছি। এক মিনিট। এই যে তোরা জিজ্ঞাসা করলি না স্পেশালাইজেশন কি ভালো হবে না হবে, আমি শুনতে পাচ্ছি, তোরা শুনতে পাচ্ছিস তো আমার কথা? আরে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোরা প্রথমে জিজ্ঞাসা করলি না স্পেশালাইজেশনের কথা, প্রত্যেকটা সেমিস্টার অনুযায়ী কি কি টপিক আছে, এবং খেয়াল করে দেখ সবার লাস্টে এই PDF সবার লাস্টে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, এই দুটোর মধ্যে কোনো একটা তোকে চুজ করতে হবে এবং তোর ডিগ্রিটা তার উপরে হবে। তো আগে স্যার বুঝিয়ে দিন কোথায় কোথায় ম্যাথ লাগবে, কোন কোন সেমিস্টারে ম্যাথে কি কি টপিক আছে, সেটা একবার স্যার ভালো করে বুঝিয়ে দিন। তারপর নয় আমি এসে পুরো ডিগ্রিটার মধ্যে যে রোড ম্যাপটা দেবো সেখানে আমি বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটা দেখি এখানে সিলেবাস পাবো না। না ওদের জাস্ট দেখ কোন কোন সেমিস্টারে কি আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। দেখ ফার্স্ট সেমিস্টার তোদের আছে হচ্ছে ম্যাথের পার্টে ম্যাথামেটিক্স ফাউন্ডেশনস, কম্পিউটার সায়েন্স 1। এবার এটার কন্টিনিউশন পার্ট দিয়েছে সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স ফাউন্ডেশনস টু কম্পিউটার সায়েন্স 2। এবার এই যে সেকেন্ড সেমিস্টারে ম্যাথের পার্ট, এখানে তোর আছে হচ্ছে লজিক, ম্যাথামেটিক্যাল লজিক, গ্রুপ থিওরি, নিউমেরিক্যাল অ্যানালিসিস আর লিনিয়ার প্রোগ্রামিং প্র্যাকটিস। এই যে লাস্টের দুটো টপিক বললাম, নিউমেরিক্যাল অ্যানালিসিস আর লিনিয়ার প্রোগ্রামিং প্র্যাকটিস, এই দুটো টপিক হায়ার লেভেল ম্যাথামেটিক্সে করানো হয়। মানে আমি করেছি এটা আমার ম্যাথ অনার্সের লাস্ট সেমিস্টারে গিয়ে, তো বুঝতে পারছিস যে ব্যাপারটা হায়ার লেভেল ম্যাথামেটিক্স থেকে যাচ্ছে। তো কেন করাচ্ছে তোদের এত ম্যাথ, কি কি বিষয়? তোদের যে কোর্সে স্পেশালাইজেশন বিসিএ তে, সেটা আছে হচ্ছে ডেটা অ্যানালিটিক্স আর মেশিন লার্নিং এর উপর। হ্যাঁ সরি, ডেটা সায়েন্স আর এআইএমএল এর উপর। এই দুটো যে সাবজেক্ট বা দুটো যে টপিক, এই পুরো টপিকটার জুড়েই ম্যাথ আছে, ম্যাথই ম্যাথ, যা পড়বি ম্যাথ লাগবে। তো দ্যাটস ওয়াই তিনটে সেমিস্টার, মানে প্রথম তিনটে সেমিস্টারে তোদেরকে যেইটুখানি ম্যাথ লাগবে, যেইটুখানি ম্যাথের কনসেপ্ট দরকার, সেটা পুরোটা শিখিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর কে কি বলছে? স্যার আমার প্রশ্ন আছে। হ্যাঁ। আমার প্রশ্ন আছে স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো স্যার 11-12 ম্যাথ পড়িনি, আর স্যার আমি ম্যাথে খুব ভয় পাই, তো আমার পক্ষে কি ম্যাথটা করা সম্ভব হবে স্যার? দেখ ম্যাথ খুব ইজি সাবজেক্ট, ঠিক আছে? ম্যাথ খুবই ইজি সাবজেক্ট, যদি কেউ প্র্যাকটিস করতে পারে ম্যাথ এমনি নেমে যাবে। ম্যাথ বোঝা, আমি তোকে বারবার একটাই কথা বলছি, ম্যাথ বোঝানোর দায়িত্ব আমার, ম্যাথ তোরা বুঝতে পারবি, বাট প্র্যাকটিস না করলে ম্যাথ নামবে না। এই হচ্ছে মেন বক্তব্য, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি বাড়িতে করতে পারিস, ম্যাথ 100% নামবে। বুঝতে পেরেছো? সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে ম্যাথ এটা আছে। থার্ড সেমিস্টারের যে তোদের ম্যাথের পেপার আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, আর কিছু দেয়নি। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই যে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এর যে বক্তব্য, এটা কাজে লাগে হচ্ছে পুরোপুরি এআইএমএল এ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এ পুরোপুরি এআইএমএল এর উপর কাজ হয়। প্রবাবিলিটির বক্তব্য হচ্ছে যে কোনো একটা জিনিসকে প্রেডিক্ট করা, মানে আগামীকালে কি ঘটবে সেটাকে প্রেডিক্ট করা। আর এআইএমএল এরও মেন মোটিভ হচ্ছে যে আগে থেকে কিছু একটা প্রেডিক্ট করা। তো দুটোর মোটিভ ম্যাচ খায়, তো দ্যাটস ওয়াই। আচ্ছা, তো দুটো
সাবজেক্টের মানে তোর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আর ম্যাথ বলছি, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আর এআইএমএল, এই দুটো সাবজেক্টের মোটিভ পুরোপুরি ম্যাচ খেয়ে যায়। কিরকম ভাবে? যেমন তোর আবহাওয়া দপ্তর মানে ওয়েদার ডিপার্টমেন্টের যে রিপোর্ট গুলো দেয় যে কালকে ঝড় আসবে, আজকে বৃষ্টি হবে, এই পুরো কাজটা করা হয় ডেটার উপর ভিত্তি করে। আগে কি হয়েছে সেটার উপর ভিত্তি করে একটা ফিউচার প্রেডিক্ট করা হয় যে এটা হতে পারে। তো যে এর পিছনে যে লজিকটা চলে সেটা হচ্ছে প্রবাবিলিটি, আর যে টুলস দিয়ে করা হয় সেইখানে আসে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং। বোঝাতে পারলাম ম্যাথের কি গুরুত্ব বিসিএ তে? থার্ড সেমিস্টারের ম্যাথে প্রবাবিলিটি আছে আর স্ট্যাটিস্টিক্স আছে, এই দুটো টপিক আছে। এই দুটো টপিকের উপরে ভেরিয়াস টাইপস অফ টপিক পড়তে হবে। কাই স্কোয়ার মেথড, আচ্ছা দেখে নি। টুটা দেখিয়ে দিই। আচ্ছা দেখ, সেকেন্ড সেমিস্টারের ম্যাথের সিলেবাস হচ্ছে এটা। কি আছে ফার্স্টে? লজিক অ্যান্ড মেথডস অফ প্রুফস। এটা খুব ইজি, খুব ইজি, এটা বাচ্চাদের জিনিস, খুব ইজি, মানে একবার করলে নামিয়ে দিতে পারবি এরকম জিনিস এটা। অ্যালজেব্রিক স্ট্রাকচার, প্রথম সেমিস্টারে সেট থিওরি আছে, সেট থিওরির কন্টিনিউশন হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার। সেমি গ্রুপ, গ্রুপ, এটাও ইজি, ইটস ওকে, হয়ে যাবে। বাট সমস্যা হচ্ছে এই দুটোকে নিয়ে, এই যে নিউমেরিক্যাল মেথডস আর অপটিমাইজেশন টেকনিক মানে এলপিপি, এটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস, এটা হচ্ছে এলপিপি, এই দুটোকে নিয়ে সমস্যা। মানে এই দুটো কি ডিমান্ড করে? খুব বুদ্ধি না, এই দুটো ডিমান্ড করে পেশেন্স। তুমি কত ধৈর্য ধরে অঙ্কটাকে করতে পারছো, কতক্ষণ ধৈর্য। অঙ্কটা খুব বড় হয় বাট কঠিন হয় না। তো এই নিউমেরিক্যাল আর এলপিপি যত প্র্যাকটিস করবি তত তাড়াতাড়ি পরীক্ষায় নেমে যাবে। খুব ইজি অঙ্ক বাট লেন্দি অঙ্ক বলতে পারিস, যে অনেকক্ষণ ধরে একটা জিনিসকে সিমুলেট করতে হবে, ক্যালকুলেশন করে যেতে হবে, তবে গিয়ে অ্যান্সার পাবো। বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। Yes, sir. আচ্ছা এবার থার্ড সেমে যাই, কি আছে দেখি থার্ড সেমে। স্যার বলছি ডিএস এর জন্য কতটা ম্যাথস দরকার আছে? কিসের জন্য? ডিএসএ, ডিএসএ। ডিএসএ? হ্যাঁ। ডিএস তো ইন্ডিপেন্ডেন্ট টপিক। আচ্ছা, ওটা ম্যাথস লাগে না? মানে ম্যাথস লাগে না বলতে, ওটা তো ইন্ডিপেন্ডেন্ট, পুরো ম্যাথসের উপর ডিপেন্ড করে না তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ পড়লে বুঝতে পারবে, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ডিএস এর ম্যাথ লাগে না, ডিএস এর অ্যাডভান্স টপিক একটা নাম আছে, একটা সাবজেক্ট আছে, ডিএএ, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম। ডেটা স্ট্রাকচার করতে ম্যাথ লাগে, ডেটা স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটি বার করতে, অ্যালগরিদমের এফিসিয়েন্সি বার করতে, অ্যালগরিদমের এফিসিয়েন্সি বার করতে সামান্য ম্যাথ লাগবে, বেসিক কিছু ফাংশনস লাগবে। সেটা আমি ওই একটা ক্লাসে যদি তোদের বুঝিয়ে দিই, সেটা যে কোনো বেসের স্টুডেন্ট হোক না কেন, সে ডিএস এর ওইটুকু কোশ্চেনের ম্যাথ নামিয়ে দিতে পারে। ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা এবার থার্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স। থার্ড সেমিস্টারে ওদের ম্যাথের মেন পেপার হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। কি কি আছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে দেখ। ইউনিট 1-এ দিয়েছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড মেজার্স অফ ডিসপারশন। এবার এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা তোরা করে এসছিস বাট নামটা জানিস না। সংখ্যা গুরুমান, মধ্যমা, গড়, এই তিনটে জিনিস করেছিস ক্লাস 10-এ? হ্যাঁ স্যার ছিল, লাস্টে ছিল। ইংলিশ নাম তো এটাই। হুম। হ্যাঁ রাশি বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার ছিল, রাশি বিজ্ঞান চ্যাপ্টারের মধ্যে এটা ছিল। তো
হ্যাঁ স্যার এডুকেশনে ছিল, হ্যাঁ হ্যাঁ, স্যার এডুকেশনে ছিল আমাদের ক্লাস 12 এ। স্ট্যাটিস্টিক্স। আচ্ছা আচ্ছা, তোদের এবার শুরু হবে মানে এই ইউনিট 1টা খুবই বেসিক, খুব ইজি হবে। তারপর থেকে তোদের বেসিক মানে ডিপ ডাইভ হবে। ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। ইউনিট 2তে আছে হচ্ছে কোরিলেশন আর রিগ্রেশন। এবার এই যে স্ক্যাটার ডায়াগ্রাম, টাইপস অফ কোরিলেশন, কার্ল পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, এইগুলো লাগে হচ্ছে যখন মেশিন লার্নিং বা এআই দিয়ে কোনো প্রজেক্ট করবি তখন তোদের অ্যাকুরেসি স্কোর বের করতে হয় বা কনফিউশন ম্যাট্রিক্স বের করতে হয়। ওইখানে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট বা রিগ্রেশন বল বা স্ক্যাটার ডায়াগ্রাম বল সব কিছু কাজে লাগে। আচ্ছা দেখ, দেখ একটা জিনিস দেখ, এটা একটা ধর অরেঞ্জ মানে অরেঞ্জ কালারের বল একটা, ঠিক আছে? এবার এটা তুই মেশিনকে দিচ্ছিস, এই এই তুই তোর কম্পিউটারকে বলছিস যে এইটা একটা অরেঞ্জ কালারের বল। মেশিন তোর এই কথাটা বুঝতে পারছে যে হ্যাঁ আমাকে বলা হচ্ছে যে এই বস্তুটার নাম হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? এবার তুই এইটা দিলি, পরে ওকে ইনপুটে এটা দিলি, ও কি বলবে যে এটা অরেঞ্জ কালারের বল? মেশিন কি বলবে এটা অরেঞ্জ কালারের বল? না না না, বলবে না। বলবে না। কেন বলবে না? বিকজ তোকে শিখিয়ে দিস আগে থেকে, তাই তো? হুম। এবার ধর তুই এটা দিলি, এটা বলবে? এটা এটা বলতে কনফিউজ পারে, হতে পারে। হ্যাঁ, এটা বলতে পারে বিকজ এর কালারটা অরেঞ্জের অরেঞ্জের কাছে। মিলছে। হুম হুম। বুঝতে পারছি? এটা যদি 100% অরেঞ্জ হয় তাহলে এটা অন্তত 75% অরেঞ্জ। দ্যাটস ওয়াই এটাকেও পার্শিয়ালি বলতে পারে হ্যাঁ এটা অরেঞ্জ বল। বুঝতে পারলাম? মেশিন আচ্ছা। কি করবে? মেশিন কম্পেয়ার করে দেখবে এর সঙ্গে মিলছে কি মিলছে না, কতটা মিলছে। তো এইখানে গিয়ে ম্যাথের দরকার পড়ে। যখন কম্প্যারিজন করব একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের বা একটা বস্তুর সঙ্গে একটা বস্তুর, তখন তো কোনো একটা প্যারামিটারে কম্পেয়ার করতে হবে, ওই প্যারামিটারটা ম্যাথ সেট করে দেয়। ওই জন্য বিসিএ তে 3টে সেমিস্টার জুড়ে এত পরিমাণ ম্যাথ করানো হচ্ছে। বোঝাতে পেরেছি ম্যাথের গুরুত্ব? হুম হুম। আর কি কোশ্চেন্স করবি ম্যাথ নিয়ে বল? আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্ন ম্যাথ করতে দেবে। ম্যাথের কি কোয়েশ্চেন প্যাটার্ন হবে? ক্লাস লাগে বলতে অনেক বড়। যখন ম্যাথ শুরু করবো আমি যে ক্লাসে ম্যাথ পড়াবো, প্রথমে মার্ক ডিসিপ্লিন বলে দেবো, বেটার অপশন। ওই লাস্টের যে অপশনাল পেপারটা ওরা নেবে না, হুম। কোনো একটা বিষয়ের মধ্যে স্পেশালাইজেশন করতে হবে। তো ডেটা সায়েন্স আর এমএল যে জায়গাটা আছে ওখানে অনেক ছেলে মেয়ে কনফিউজ থাকে যে তিনটে ম্যাথ তো করলাম, ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং এর জায়গাতে স্যার কি কি পেপার আছে সেগুলো ম্যাথে গেছে। ওই যে সেই বড় করে 12খানা পেপার দেওয়া আছে না, ওই জায়গাটা বলে দিচ্ছে কোন কোন জায়গাগুলো ডিরেক্টলি ম্যাথ, যারা ম্যাথ বোর্ডের সিলেবাস আছে তারা ওইগুলো পড়বে। হ্যাঁ একদম বলে যাচ্ছে হ্যাঁ এই ডিসিপ্লিন হ্যাঁ দেখ, এইটা হচ্ছে তোদের ডেটা সায়েন্সের সিলেবাস, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এর সিলেবাস। এবার বক্তব্য হচ্ছে যে তোরা 3টে সেমিস্টার জুড়ে ম্যাথ তো পড়লি, ইটস ওকে, ম্যাথ তো পড়ে নিলাম, ম্যাথ শেখালাম, ম্যাথ পড়লি ভালো করে পরীক্ষা দিয়ে
এটা ইন্ট্রোডাকশন ক্লাস চলছে। বলছে এটা কি ক্লাস? হ্যাঁ, ম্যাথের বুক তো সাজেস্ট করে দেবো, বাট সমস্যা হচ্ছে একটা বইয়ের মধ্যে সবগুলো টপিক পাবি না, এইটা হচ্ছে খুব বড় সমস্যা। তোকে হ্যাঁ, যেদিনকে ম্যাথ ক্লাস করাবো, শুরু করবো ম্যাথের টপিক, সেদিনকে বলে দেবো কি কি বই লাগবে। আচ্ছা, তো এখানে যে টপিক গুলো আছে তোদেরকে আইদার এইটা পড়তে হবে অর এটা পড়তে হবে, দুটো একসঙ্গে পড়তে হবে না। তোদের কাছে অপশন থাকবে ডেটা সায়েন্স চুজ করার, অর অপশন থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর অ্যান্ড মেশিন লার্নিং চুজ করার। এবার এইখানে যে টপিক গুলো আছে এখানে সবকিছুতে কম বেশি ম্যাথামেটিক্স লাগবে, যেগুলো তোরা শিখে আসছিস। প্রবাবিলিটি লাগবে, স্ট্যাটিস্টিক্স লাগবে, ম্যাট্রিক্স লাগবে, তারপরে ওই টপিকটার নাম হচ্ছে গ্রাফ থিওরি, এটা লাগবে। সেট তো লাগবেই লাগবে, সেট তো দ্য ইন্ট্রোডাকশন টু ডিসক্রিট ম্যাথামেটিক্স, সেট না জানলে কিছু শিখতে পারবি, এরকম একটা ব্যাপার। তো এখানে মেন দেখ, টাইম সিরিজ অ্যানালিসিস, এখানে ম্যাথ লাগবে, বিশাল পরিমাণ ম্যাথ লাগবে। মেশিন লার্নিং এ কম বেশি ম্যাথ লাগে। বিগ ডেটা, বিগ ডেটাতেও ম্যাথ আছে, এটাতেও ম্যাথ আছে। ডেটা মাইনিং এন্ড ডেটা ওয়্যারহাউসিং, এখানে ম্যাথ আছে। অ্যাডভান্সেও ম্যাথ আছে, এটাতেও ম্যাথ আছে। এখানে এই দুটোতে ম্যাথ নেই, আর এই বিজনেসের এটাতে ম্যাথ নেই। তিনটে টপিকে ম্যাথ নেই, আর ওপরে দুটো যে টপিক আছে এই দুটো হচ্ছে এক্সেল এর পার্ট। এই স্প্রেডশিট আর ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে কোর এক্সেল এর পার্ট, কিছুটা পাওয়ার বিআই আছে। হ্যাঁ, এবার নিচের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং এর পার্টটা, এখানে তোর ম্যাথ শুরু হচ্ছে। এমএলএ নেই, এমএলএ আছে, এমএলএ যেটুখানি অল্প একটু আধটু ম্যাথ লাগে ওটা। নিউরাল নেটওয়ার্ক থেকে তোদের ম্যাথ শুরু হচ্ছে মেনলি। নিউরাল নেটওয়ার্কে অনেকটা পরিমাণ ম্যাথ লাগে। ইমেজ প্রসেসিং এ ম্যাথ লাগে। ইমেজ প্রসেসিং বলতে এখানে তোদের লাগবে হচ্ছে বেশি করে ম্যাট্রিক্স। একটা জিনিস বুঝিয়ে বলি, ইমেজ প্রসেসিং এ কি হয়, যখন কোনো তোরা ছবি তুলিস, ছবিটাকে পুরো জুম ইন করলি, পুরো জুম ইন করে দিলি, দেখি পিক্সেলে ভেঙে দেয় ছবিটা, ঠিক আছে? ওইখানে গিয়ে ম্যাট্রিক্স এর কাজ আছে। একটা ছবিকে চেনার ক্ষেত্রে ম্যাট্রিক্স খুব গুরুত্বপূর্ণ। যখন এই টপিক গুলো শুরু হবে তখন ম্যাট্রিক্স এর সঙ্গে কানেক্ট করতে পারবি। বুঝতে পারলাম? হ্যাঁ, ক্লাস 12 এ নিউরাল নেটওয়ার্ক ছিল, কিন্তু এখানকার নিউরাল নেটওয়ার্ক যেটা পড়ানো হবে ওটা তো ক্লাস 12 এ পড়ানো হয়নি। এখানে তোমাকে ডিপ ডাইভ করানো হবে, মানে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা শেখানো হবে। স্পেশালাইজেশন সেকেন্ড সেমিস্টারে না, স্পেশালাইজেশন কি করবে সেটা ফার্স্ট সেমিস্টারে ঠিক করতে হবে না। সেকেন্ড সেমিস্টারের তোমাদের কলেজ থেকে একটা ফর্ম দেবে। আচ্ছা, ওটা স্যার বুঝিয়ে দিচ্ছেন তোমাদের স্পেশালাইজেশনের ব্যাপারটা। ক্যালকুলাসটা কোন সেমিস্টারে আছে? কোর ক্যালকুলাস লাগে না বিসি এর ম্যাথমেটিক্সে, কিছুটা ক্যালকুলাস লাগে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কিছুটা করে শিখে রাখতে হয়। এরা সেকেন্ড সেমিস্টারে আছে, লাগবে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসের কিছুটা পার্টে ডেরিভেটিভ লাগবে, ইন্টিগ্রেশন লাগবে। খুব সামান্য, খুব বেসিক লেভেলে ইন্টিগ্রেশন জানতে হবে, খুব বেসিক লেভেলে ডেরিভেটিভ জানতে হবে। একবারে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে না। আকাশ, বুঝতে পারলি? ক্রিপ্টোগ্রাফিতে ম্যাথ আছে? হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফিতেও ম্যাথ আছে। সাইবার সিকিউরিটি, এই সিকিউরিটি আর প্রাইভেসি একটুখানি। আচ্ছা, ম্যাথ নিয়ে আর কারোর কিছু বলার আছে? আমি তাহলে যাবো, এবার কম্পিউটার নিয়ে দাদা বলবে। আচ্ছা, তোদের শুনতে পাচ্ছিস পরিষ্কার সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার অনেকক্ষণ হয়েছে, এবার আমার মনে হয় বিষয়টা র্যাপ আপ করা উচিত। আমি বেশি কিছু বলবো না, বাট তোদের যেটা
বলবো বলেছিলাম সেটা একটু ক্লিয়ার করে দিই। সবার প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার হওয়া উচিত যে স্পেশালাইজেশন আর নর্মাল বিসি এর মধ্যে কি পার্থক্য, এটা প্রথম প্রশ্ন। স্পেশালাইজেশন আর নর্মাল বিসি এর মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে তোমরা প্রত্যেকে 12 এর স্টুডেন্ট, তোমরা এখনো কম্পিউটার সম্বন্ধে কিছু জানো না। আমাকে যারা পার্সোনালি মেসেজ করেছে, ইনস্টাগ্রামে মেসেজ করেছে, যাদের সাথে আমার কথা হয়েছে এতদিনে, আমি ম্যাক্সিমাম ছেলে মেয়েকে বলেছি গো ফর বিসিএ অনার্স 4 ইয়ার্স, নট স্পেশালাইজেশন। স্যার কেন আপনি স্পেশালাইজেশন করতে বারণ করছেন কেন? বাবা কি হয় একটু ভাবি বিষয়টা, একবার লিনিয়ারলি ভাবি। আমরা 2026-এ ঢুকছি মানে 2027, 2028, 2029, 2030। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই হচ্ছে আমার 4খানা ইয়ার, রাইট? তুমি যদি স্পেশালাইজেশন নাও, স্পেশালাইজেশন কি কি ডোমেন আছে স্যার? প্রথম ডোমেন সাইবার সিকিউরিটি, সেকেন্ড ডোমেন AIML অর ডেটা সায়েন্স। এই দুটোকে সেম ডোমেনে রাখার পেছনে আমার কারণ আছে, এই দুটো একই কয়েনের দুটো পিঠ। থার্ড ডোমেন ক্লাউড। স্যার আমি সাইবার সিকিউরিটিতে করব না AIML এ করব, কার ডিমান্ড বেশি? দুটোর ডিমান্ড সমান। AIML এও প্রচুর লোক লাগে, সাইবার সিকিউরিটিতেও প্রচুর লোক লাগে। এই মুহূর্তে ক্লাউডের ডিমান্ড কম, বাট ফিউচারে ক্লাউডের ডিমান্ড প্রচন্ড বাড়বে। এই তিনটে হচ্ছে স্পেশালাইজড ডোমেন। এই তিনটের বাইরে বিভিন্ন ডোমেন থাকতে পারে, বাট বিসিএ দেরকে এই তিনটে ডোমেনে আটকে রাখা হয়েছে। সেখানে আমি ক্লাউড নিয়ে কোনো কথা বলবো না, ক্লাউডকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে না বলবো। কেন স্যার ক্লাউডকে না বলছেন? তুমি বিসিএ করো, বিটেক করো, বিএসসি কম্পিউটার সায়েন্স করো, যাই করো না কেন, ক্লাউড নির্ভর করছে অ্যামাজন বা অ্যাজিওর মানে মাইক্রোসফটের বা গুগলের সার্টিফিকেশনের উপরে। যার কাছে যত সার্টিফিকেশন ভালো আছে ক্লাউডে, সে মার্কেটে তত দাম পাবে। ক্লাউড পুরো সাইডে সরাও। আর একটা সময় আসতে চলেছে যেখানে প্রত্যেককে ক্লাউড জানতে হবে। ক্লাউড কোনো স্পেশালাইজেশন না, ক্লাউড একটা ম্যান্ডেটরি সাবজেক্ট, ডিবিএমএস ডিএস এর মতো। তাই ক্লাউডের ওপর স্পেশালাইজেশন আমি বারণ করব। তাই আমার ডিসকাশনের মধ্যে ক্লাউড থাকবে না। আমার ডিসকাশনে দুটো ডোমেন থাকবে, সাইবার সিকিউরিটি অর AIML ডেটা সায়েন্সের ডোমেন। দেখো একটা কথা বলি, সাইবার সিকিউরিটি পড়তে গেলে তোমাকে নেটওয়ার্কিং জানতে হবে, তোমাকে ডিএসএ জানতে হবে, তোমাকে ওয়েব, ইন্টারনেট, ওয়েবসাইট কি করে কাজ করে সেটা জানতে হবে, এবং তার সাথে তোমাকে ডেটাবেস জানতে হবে, ক্লাউড জানতে হবে, এবং লাস্টে গিয়ে অ্যালগোরিদম এন্ড ম্যাথমেটিক্স এর বেসিক কিছু জিনিস জানতে হবে। অর্থাৎ সাইবার সিকিউরিটি এমন একটা ডোমেন, সেই সমস্ত বিসিএ বা বিটেক এর ছেলেমেয়েরা লাইফে সাইবার সিকিউরিটি নিয়ে সাকসেসফুল হতে পারে যারা পুরো কম্পিউটারকে ভালো করেছেন। এটা প্রথম কথা। সাইবার সিকিউরিটি গেল। AIML ডেটা সায়েন্স পুরোপুরি যারা ম্যাথ ভালোবাসে বা যাদের ম্যাথের ওপর কাজ করতে ভাল লাগছে, ইনপুট দিচ্ছি, আউটপুট আসছে, খুব প্রেডিক্টেবল কাজকর্ম হচ্ছে, তাদের জন্য AIML ডেটা সায়েন্স। এথিক্যাল হ্যাকিং করতে গেলে সাইবার সিকিউরিটি, আর এটা করতে গেলে AIML ডেটা সায়েন্স। স্যার তাহলে তো আমাদের সাইবার সিকিউরিটি বা AIML এর স্পেশালাইজেশন করা উচিত। এখানে একটা ক্যাচ আছে, এখানে একটা বিষয় আছে। তোরা যারা 12 পাস করে সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে চাইছিস বা যারা AIML নিয়ে পড়তে চাইছিস, তোরা এই সাবজেক্ট গুলোর 10% বেশি জানিস না, বা কিছু কিছু ক্ষেত্রে শুধু নাম শুনে ভাল লাগবে বলে পড়তে আসছি। 2023 সালে একটি ছেলে আমায় ফোন করেছিল, দাদা আমি সাইবার সিকিউরিটি পড়বো, বিএসসি সাইবার সিকিউরিটি কি পড়বো? আমি বাবা বিসিএ কর। বলছে কোনটা ভালো হবে? আমি বিসিএ ভালো হবে। গত পরশু তার সাথে আমার দেখা হয়েছিল, সে এখন
6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, আমি বললাম সাইবার সিকিউরিটি সার্টিফিকেট গুলো করেছিস? সাইবার সিকিউরিটি সার্টিফিকেট আছে, সিইএইচ সার্টিফিকেট আছে, ওএসসিপি সার্টিফিকেট আছে, খুব কস্টলি সার্টিফিকেট গুলো, প্রচুর কাজ করতে হয় এগুলোর উপরে। আইএম সার্টিফিকেট গুলো করেছিস? বললো না দাদা, সাইবার সিকিউরিটির দিকে এগোবো না, এআইএমএল টা খুব ভাল লাগছে। কি হলো, 12 পাস করার পরে তার মনে হলো সে সাইবার সিকিউরিটির এথিক্যাল হ্যাকার হবে। বিসিএ 4টে সেমিস্টার পড়ার পরে তার মনে হলো এআইএমএল তার ভাল লাগছে। অর্থাৎ এই যে প্রথমেই তার মনে হচ্ছে আমি এই বিষয়ে স্পেশালাইজেশন করব, পড়তে গিয়ে যদি সে দেখে তার ওটা ভালো লাগছে না, সে কি মহা বিপদে পড়বে বোঝা গেছে। তাহলে আপনি কি বলছেন? আমি বলছি স্পেশালাইজেশন না করে বিসিএ 4 ইয়ার্স এর অনার্স পড়তে। কেন? সেখানে নেটওয়ার্কিং শেখানো হয়, সেখানে সব সাবজেক্টের ফেভার দিয়ে দেওয়া হয়, সমস্ত সাবজেক্ট বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলে নিয়ে যাওয়া হয়। ফার্স্ট ইয়ারে তোমাদেরকে শেখানো হবে কোর সাবজেক্টস প্লাস ল্যাঙ্গুয়েজ। এটা ফার্স্ট ইয়ারে শেখানো হবে, ল্যাঙ্গুয়েজ কোর সাবজেক্ট। তারপর সেখান থেকে অ্যাপ্লাইড সাবজেক্ট শেখানো হবে। অ্যাপ্লাইড সাবজেক্ট কি কি? ডিবিএমএস, ডিএএ, নেটওয়ার্কিং, অ্যাপ্লাইড সাবজেক্ট শেখানো হবে। অর্থাৎ তুমি সিডিএসএ শিখে সেটা দিয়ে ডিএএ শিখবে, তুমি এখানে জাভা শিখে এখানে এসে সেই জাভা দিয়ে কোনো কাজ করবে, তুমি এখানে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট শিখে ডেটাবেস দিয়ে ফুল স্ট্যাকের কাজ করবে। এটা গেল সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ারে উঠে তোমাকে টেকনোলজি শেখানো হবে। কি কি? এআইএমএল অপশনাল ঢুকে যাচ্ছে ভালোভাবে, ডেটা সায়েন্সের কাজ করানো হবে, কি করে ডেটাকে ফিচার ইঞ্জিনিয়ারিং এ ফেলা হয়, কি করে ইডিএ করা হয়, কি করে নিউরাল নেটওয়ার্কের কাজ করা হয়। সাইবার সিকিউরিটিতে তোমাকে ক্রিপ্টোগ্রাফি শেখানো হবে, তোমাকে ইন্টারনেট সিকিউরিটি শেখানো হবে, ডেটা সিকিউরিটি শেখানো হবে, তোমাকে ম্যালওয়্যার ডিটেকশন শেখানো হবে, তোমাকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস শেখানো হবে। ফাইনাল ইয়ারে গিয়ে তুমি প্রজেক্ট করবে। এখানেও প্রজেক্ট আছে, ছোট ছোট প্রজেক্ট। মেইন প্রজেক্ট দুখানা লাস্ট ইয়ারে হয়। এই হচ্ছে পুরো বিসিএ তে শেখানোর ধরন। এক্সাম্পল দেখে নাও, বুঝতে পেরে যাবে। ফার্স্ট সেমিস্টারে তোমাকে সি শেখানো হলো, প্রবলেম সলভিং টেকনিক। কম্পিউটার আর্কিটেকচার মানে ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার আর্কিটেকচার, এই দুটো শেখানো হলো, ম্যাথ শেখানো হলো। সেকেন্ড সেমিস্টারে গিয়ে ডেটা স্ট্রাকচার আছে, কিচ্ছু বুঝতে পারবে না ডেটা স্ট্রাকচার সি না জানলে, শেষ। অপারেটিং সিস্টেম, যে ডিজিটাল ভালো করে বুঝবে, যে আর্কিটেকচার ভালো করে বুঝবে, তার কম্পিউটারের হার্ডওয়্যার ক্লিয়ার হবে, তবে গিয়ে বুঝতে পারবে ওএস কি করে কাজ করে। যদি একবার সি জানা থাকে, জাভা আছে, জাভা কি করবে সেকেন্ড সেমিস্টারে? ওই সি এর থেকে কি করে আলাদা করে ভাবতে হয়, সি তে ওপি নেই, জাভাতে ওপি আছে, সেটা শেখানো হবে। ওয়েব টেকনোলজিস আছে, বেসিক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আছে, কি করে ওয়েবসাইট কাজ করে দেখানো হচ্ছে, বেসিক গেল। থার্ড সেমিস্টারে আসো, দুটো সেমিস্টার গেল মানে ফার্স্ট ইয়ার শেষ। থার্ড সেমিস্টারে প্রবাবিলিটি সার্চ তো বললো স্যার ম্যাথের পার্টটা, ডিবিএমএস মানে ডেটাবেস শেখানো হচ্ছে, কি করে ডেটা স্টোর হয়, ডেটাবেসে এসকিউএল কি করে রান করে, কত রকমের ডেটাবেস আছে, নরমালাইজেশন কি, কিজ কাকে বলে, এগুলো সব 12 এ পড়ে এসছো এবং এখানে এসে কলেজে ডিটেলসে পড়বে। পাইথন প্রোগ্রামিং, ফার্স্ট সেমিস্টারে সি, সেকেন্ড সেমিস্টারে যাওয়া, থার্ড সেমিস্টারে পাইথন। অর্থাৎ যারা পাইথনের সার্টিফিকেশন করতে চাইছো তাদের রেজাল্টে এক একটা পেপার হচ্ছে 6 মাসের সার্টিফিকেশন। অর্থাৎ তুমি পাইথন জানো, এটার প্রুফ কি? তুমি বিসিএ থার্ড সেমিস্টারে তোমার রেজাল্টে পাইথন আছে, তার মানে ওটা তোমার 6 মাসের কোর্স। একটা সেমিস্টার 6 মাসের হয়, ওটা একটা ডিপ্লোমার সমান। এই যে জাভা শিখবো স্যার, সি শিখবো স্যার, তুমি যে রেজাল্টে পাচ্ছ, তুমি কি এটা জানো? তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন করে এসছো 11 আর 12, তাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। এইচএস এর রেজাল্টটা হচ্ছে তোমাদের সার্টিফিকেট। এইচএস এ তুমি 4টে সেমিস্টারে কম্পিউটারে এত কিছু শিখলে, আবার কম্পিউটারে কোর্স করতে হবে, ওর থেকে বেশি কে শেখাবে তোমাকে?
অর্থাৎ তুমি যখন ফার্স্ট সেমিস্টারে সি, সেকেন্ড সেমিস্টারে জাভা, থার্ড সেমিস্টারে পাইথন পড়বে, তোমার আর কোনো প্রুফ লাগবে না। তো কোম্পানি যখন জানতে চাইবে বলবে হ্যাঁ স্যার সেমিস্টারে অ্যাজ এ পেপার পড়েছি পাইথন, অ্যাজ এ জাভা পড়েছি, অ্যাজ এ সি পড়েছি, ডান। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওই যে বললাম আস্তে আস্তে অ্যাপ্লাইড সাবজেক্ট শেখানো হবে। ওই ফার্স্ট সেমিস্টারে যেগুলো শিখেছে সেখান থেকে কি করে সফটওয়্যার তৈরি করতে হয়, কিভাবে আইটি তে কাজ হয়, পুরোটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গেল। প্রবাবিলিটি ম্যাথের পার্টটাও স্যার বললেন। এবার অ্যাপ্লাইড সাবজেক্ট, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, কি করে ডিএস এর অ্যালগরিদম গুলোকে অ্যানালিসিস করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5 ক্রেডিটের বাবা, 5 ক্রেডিটের এআই। কম্পিউটার নেটওয়ার্ক 5 ক্রেডিটের। আর একটা সাবজেক্ট অ্যাপ্লাইড সাবজেক্ট, এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপ ইকোসিস্টেম, কোম্পানি কি করে ফর্ম করবে, অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন শেখানো হচ্ছে। এই এতদিন ধরে 3টে সেমিস্টার যদি শিখলে, যদি তুমি ফিউচারে কোনো বিষয় নিয়ে ব্যবসা করতে চাও, স্টার্ট আপ করতে চাও, তোমাকে এই বিষয়টা হেল্প করবে। গেল। 5th সেমিস্টারে কি আছে, এই দেখো 5th সেমিস্টারে 3খানা প্রফেশনাল ইলেকটিভ। ওই যে স্যার দেখালো ডেটা সায়েন্স বা এআইএমএল অপশন, ওর মধ্যে কোনো একটা তুমি থার্ড সেমিস্টারে চুজ করেছো, ওই প্রত্যেকটা সেমিস্টারে একটা একটা করে পেপার পড়াতে পড়াতে 5th আর 6th এসে 3টে 6টা পেপার পড়াবে। হলো। নেক্সট 6th সেমিস্টার, দেখো কি আছে। 6th সেমিস্টারে আছে 2টো প্রফেশনাল ইলেকটিভ, মানে ওই হয় ডেটা সায়েন্স নয় এআইএমএল, জেনারেটিভ এআই। তোমাদের এই সিলেবাসে 6th সেমিস্টারে কি করে জেনারেটিভ এআই কাজ করে, কি করে জেনারেটিভ এআই বানাতে হয়, অর্থাৎ চ্যাট জিপিটি, ক্লড, হাউ দিস সফটওয়্যারস ক্যান ওয়ার্ক। ক্লিয়ার? গেল। সফট স্কিল, ইংলিশ। এই যে মেজর প্রজেক্ট হচ্ছে 6th সেমিস্টারে আর 5th সেমিস্টার মিলিয়ে। মেজর প্রজেক্ট শুরু হবে, একটা ছোট ইন্টার্নশিপ থাকবে, মেজর প্রজেক্ট শুরু করে দেওয়া হবে। মেজর প্রজেক্টে পরীক্ষা হবে না, ইন্টার্নশিপ আর ক্যাপস্টোন প্রজেক্টের উপরে 4 ক্রেডিট আছে, আর তারপরে মেজর প্রজেক্টটা সাবমিট হবে 6th সেমিস্টারে 4 ক্রেডিটে। এখান থেকে বিসিএ ডিগ্রি 3টে সেকশনে ভাগ হচ্ছে। আচ্ছা, এবার একটু বুঝিয়ে বলি বিষয়টা, এবার একটু জায়গাটা বুঝিয়ে বলি, এই জায়গাটা একটু বোঝানোর আছে। তুমি যদি সেমিস্টার 1 and 2 অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করো, তোমাকে সার্টিফিকেট দেবে। সার্টিফিকেট দিয়ে তুমি কলেজ থেকে বেরিয়ে যেতে পারো, আবার 4-5 বছর পর ঘুরে এসে তুমি কলেজে সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে পারো। প্রথম 2টো সেমিস্টার পড়ার পর তুমি কলেজ থেকে বেরিয়ে যেতে পারো। আবারও বলছি, এগুলো কিন্তু সব থিওরিটিক্যালি লেখা আছে, কোনো কলেজ সেভাবে কিন্তু অ্যাপ্লাই করে ওঠেনি। একদম ফ্রেশ স্ট্রাকচারে তোমরা ঢুকছো, করা যাবে, রুলস আছে গভর্নমেন্টে, করা যাবে। নেক্সট, তুমি যদি সেমিস্টার 3 and 4 পড়ো, অর্থাৎ সেকেন্ড ইয়ার পাস করার পর তুমি যদি বেরিয়ে যাও, তোমাকে ডিপ্লোমা দেবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তুমি যদি সেমিস্টার 5 আর 6 পাস করে বেরিয়ে যাও, তোমাকে শুধু বিসিএ দেবে, কোনো অনার্স দেবে না, ব্যাচেলার্স দেবে। ঠিক আছে? ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। সিসিএ, ডিসিএ, বিসিএ। ক্লিয়ার? প্রথম বছর পড়বে 2টো সেমিস্টার, সার্টিফিকেট। পরের বছর পড়বে 4টে সেমিস্টার, হলো ডিপ্লোমা। তারপরে বছর পড়বে 6টা সেমিস্টার, হলো বিসিএ। এটাই এত বছর ধরে চলে আসছিল। 23 সাল থেকে এখানে খেলা চলছে। অর্থাৎ তোমরা এই নতুন সিলেবাসের 4 নম্বর ব্যাচ, 23, 24, 25 এবং তোমরা 26, 4 নম্বর ব্যাচ। সেমিস্টার 7 and 8 অর্থাৎ 4th ইয়ার, তোমাদের কাছে 2টো অপশন আছে। একটা হচ্ছে বিসিএ অনার্স, বিসিএ
অনার্স প্লাস রিসার্চ, এখানে একটু আমার জ্ঞান লাগবে তোমাদেরকে বোঝানোর জন্য। কি বিষয় বাবা? বিষয়টা হচ্ছে যারা এমটেক করতে চাইবে, যদি গেট পারমিশন দেয় এদেরকে দেবে, এরা ফিউচারে এমটেক করার চান্স থাকবে। আমি এটা কনফার্ম বলতে পারছি না, কারণ গেটের কোনো নোটিশ কিন্তু আসেনি এদের জন্য। এনইপি যখন রিলিজ করেছিল তারা বলেছিল এটা হতে পারে। আর রিসার্চ মানে রিসার্চ পেপার, পেপার পাবলিশ করতে হবে সিলেবাস। ফোর্থ ইয়ারে দুটো ভাগে ভাগ হয়ে যাবে তোমার ডিগ্রি, হয় তোমাকে একটা চুজ করতে হবে, অনার্স চুজ করতে হবে। অনার্সে কি থাকবে? ওই যারা চাকরির লাইনে যাবে তারা অনার্স করে চাকরি পেয়ে বেরিয়ে যাবে 4 বছরে। এই যে 3 বছর অব্দি বিসিএ পড়িয়ে আসলো, এটা তো আগেও পড়ানো হতো। ভ্যালু তো অ্যাড করবে লাস্টের বছরটা। এই বছর তোমার কাছে দুটো অপশন, তুমি অনার্স নিয়ে পড়ে চাকরির দিকে যে গেলে, না হলে তুমি রিসার্চ নিয়ে পড়ে মাস্টার ডিগ্রির দিকে গেলে। বোঝাতে পেরেছি বিষয়টা? ওই জন্য যাদের উদ্দেশ্য চাকরি তারা এই জায়গা থেকে স্টার্ট করবে। প্রথম 2 বছর বেশি ঝামেলার দরকার নেই, মন দিয়ে সাবজেক্ট পড়বে। ঠিক 2026 থেকে 27, 27 থেকে 28 অর্থাৎ অন ক্যাম্পাস প্লেসমেন্ট শুরু হবে এই বছর থেকে। এখান থেকে অন ক্যাম্পাস শুরু হবে। 3rd ইয়ার কমপ্লিট করলে অর্থাৎ 6টা সেমিস্টার ডান, জুন মাস কমপ্লিট হলো, 2029 সালের জুন মাস কমপ্লিট। লাস্টের 1 বছর তোমার ক্যাম্পাসে কোম্পানি আসবে। এই যে কলেজ, ভালো কলেজ খারাপ বলে কাটালাম না এতদিন ধরে, ভালো কলেজ খারাপ কলেজ, হ্যান কলেজ ত্যান কলেজ, এই ভালো কলেজ খারাপ কলেজ বলার পেছনে একটাই উদ্দেশ্য, সব কলেজ অলমোস্ট কম বেশি সমান। সব থেকে যে প্যারামিটারটার উপর নির্ভর করে আমি বলেছি, এই লাস্টের 1 বছরে কোন কলেজ কত কোম্পানি আনে। অন ক্যাম্পাস কি খুব দরকার স্যার? অন ক্যাম্পাস হলে কি হয় জানো তো বাবা? অফ ক্যাম্পাস মানে এই 30 সালে তোমার ডিগ্রি এন্ড, এরপরে তুমি কিছু একটা অল ইন্ডিয়া পরীক্ষাগুলোতে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবে। অফ ক্যাম্পাস ওটা পুরো ভারতবর্ষের সাথে লড়তে হবে। অন ক্যাম্পাসে তোমার কলেজের ছেলেমেয়েগুলোর সাথে লড়তে হয়। যত বেশি পরিমাণ কোনো কলেজ অন ক্যাম্পাস আসবে তত বেশি পরিমাণ তোমার চাকরি হওয়ার চান্স থাকবে। অন ক্যাম্পাসে চাকরি পাওয়াটা ইজি অফ ক্যাম্পাসের থেকে। তাই হেরিটেজ, আইএম এরা বড় কলেজ হয়েছে অন ক্যাম্পাসে বড় বড় কোম্পানি এনে। তখন ওই কম্পারিজনে আমি ব্রেনওয়্যারকে পেছনে রাখি। আমার ব্রেনওয়্যার নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য নেই। একটা ইউনিভার্সিটি, একটা রেসপেক্টেড ইউনিভার্সিটি, সেখানে এত ফ্যাকাল্টি, এত ছেলে মেয়ে ক্লাস করছে, আমি তাকে অসম্মান করতেই পারি না। কিন্তু যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে স্যার ভালো কলেজ কোনটা হবে, আমি এই লাস্টের ইয়ারটার কথা মাথায় রেখে বলি হেরিটেজ যাও, ওখানে কোম্পানি আসবে আর একটু বেটার পড়াবে। ক্লিয়ার করতে পেরেছি এবার বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না, ওটা সৌভিক অল ইউনিভার্সিটি। সৌভিকের প্রশ্ন হচ্ছে স্যার ম্যাকআউটের যে নিউ সিলেবাস রুলস এসেছে এটা কি অল ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল নাকি অনলি কলেজ আন্ডারে ম্যাকআউটের জন্য? ম্যাকআউটের আন্ডারে কলেজের জন্য অ্যাপ্লিকেবল, এবং ইউনিভার্সিটিকে ম্যাকআউট কন্ট্রোল করতে পারে না। ম্যাকআউট স্টেটের ইউনিভার্সিটি, ওর আন্ডারে 200টা কলেজ আছে। ধরো ব্রেনওয়্যার বা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি স্ট্যান্ড অ্যালোন একটা সিঙ্গেল ইউনিভার্সিটি, ও ওর ওই ক্যাম্পাসটাকে কন্ট্রোল করতে পারবে। যদি তোমরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ভর্তি হও তাহলে টেকনো ইন্ডিয়ার রুল মেনে তোমাকে চলতে হবে। আর টেকনো মেন সল্টলেক, ওই টেকনো ইন্ডিয়ার পেছন দিকে যে বিল্ডিংটা টেকনো মেন সল্টলেক, ওটাই গেছিলি? ঠিক আছে আমি দেখছি। টেকনো মেন সল্টলেক মানে যেটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পেছন দিকে, ওরা কোনো ইউনিভার্সিটি না, ওরা একটা কলেজ, ওই সেম মালিকের আন্ডারে, প্রাইভেট কলেজ টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে। ওরা ম্যাকআউটকে ফলো করবে, কিন্তু ম্যাকআউট টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিকে চাপাতে পারে না। ডিগ্রি ইউনিভার্সিটি দেয়, ডিগ্রি দেয় ইউনিভার্সিটি, ডিগ্রি কখনো অন্য কেউ দিতে পারে না। ক্যালকাটা ইউনিভার্সিটি ডিগ্রি দেয়, যাদবপুর ইউনিভার্সিটি ডিগ্রি দেয়, ম্যাকআউট ডিগ্রি দেয়। অর্থাৎ ব্রেনওয়্যার, অ্যাডামাস, এসএনইউ, টিআইইউ, জেআইএস ইউনিভার্সিটি, এরা কিছু না, নাথিং, জাস্ট একটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। এরা নিজেদের সবকিছু নিজেরা দেয়, আর অন্যান্য গুলো হচ্ছে ম্যাকআউটের আন্ডারে পড়ে।
তাই কোনোভাবেই অন্য ইউনিভার্সিটিকে ম্যাকআউট কন্ট্রোল করতে পারে না, ম্যাকআউট নিজের কলেজ আর নিজের অটোনমাস বডিকে কন্ট্রোল করতে পারে। ক্লিয়ার হয়েছে সৌভিক বিষয়টা? এবার তোমাদের প্রশ্ন, আর একটা প্রশ্ন খুব বেশি পরিমাণ আছে, যে প্রশ্নটা হচ্ছে স্যার ভর্তি তো হয়ে গেছি ব্রেনওয়্যারে, স্যার ভর্তি তো হয়ে গেছি অ্যাডামাসে, স্যার ভর্তি তো হয়ে গেছি আইএমএ, এবার আমি কি করব? কিছু করবে না, পড়াশোনা করবে। তুমি যেখানে ভর্তি হয়েছো বাবা সেই কলেজে কন্টিনিউ করো। আমি আমার রিভিউ দিচ্ছি একরকম ভাবে, তুমি আমার রিভিউকে যদি চুপচাপ ডিরেক্টলি নিয়ে নাও তুমি ভুল করবে। আমি একটা পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছি। তুমি তোমার কলেজে ভর্তি হয়েছো, যদি তোমার কলেজের রিয়েলিটি জানার হয় তুমি তোমার কলেজের সিনিয়রদের সাথে কথা বলো। ধরো একটা স্টুডেন্ট ব্রেনওয়্যারে পড়ছে, কি গ্যারেন্টি আছে 4 বছর পর ব্রেনওয়্যার ভালো কোম্পানি আনবে না, বড় বড় কোম্পানি ব্রেনওয়্যারে আসবে না? এটার গ্যারেন্টি কে দিচ্ছে? কি করে আমি এখানে দাঁড়িয়ে 4 বছর পর প্রেডিক্ট করতে পারবো ব্রেনওয়্যার খারাপ ইউনিভার্সিটি? না, কোনোদিনও নয়। এখনকার লাস্ট কিছু বছরের আপডেট অনুযায়ী কম্পেয়ার করলে ব্রেনওয়্যারে যতগুলো সংখ্যক ভালো চাকরি এসছে তার থেকে বেশি সংখ্যক আইএম হেরিটেজে এসছে। এইটা আমার বক্তব্য। স্যার ব্রেনওয়্যারে করলে কি চাকরি পাবো না? কেন পাবে না ভাই? তোমার ডিগ্রি হচ্ছে ওটা, ওটা তোমার ডিগ্রি। বিসিএ 4 বছরে অনার্সের ডিগ্রি দেবে, সব পড়াবে 4 বছর ধরে। অন ক্যাম্পাসও কোম্পানি আসবে, চান্স কম থাকে চাকরি পাওয়ার, তাই অফ ক্যাম্পাস পেতে হবে। আমি কি বোঝাতে পেরেছি এই প্রশ্নটার উত্তরে যারা ব্রেনওয়্যার নিয়ে প্রশ্ন করছিল? ওকে, চলো। আর কারোর কিছু? সাবানা কি বলবি বাবা বল, এবার আমি র্যাপ আপ করবো, অনেকক্ষণ হলো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাদের কলেজ EIILM এ ভর্তি হয়েছি। তো কলেজে বলছিল যে সাইবার সিকিউরিটি না হলে ML বা AI এর স্পেশালাইজেশন করতে হবে। তো আমি বললাম যে 3 ইয়ারে, হ্যাঁ হ্যাঁ, তো আমি বললাম BCA অনার্সই এখন আমি করব, তারপর আমি তারপরে গিয়ে আমি চিন্তা করব আমি সাইবার সিকিউরিটি করব না ML এ করব। গুড। তো তো কলেজ আমাকে বললো এরকম যে এখনই ডিসাইড করতে হবে। তো আমি এখন কি করে ডিসাইড করবো? আমি তো কিছু জানি না সাইবার সিকিউরিটি বা ML এন্ড AM। অন্য কলেজ চলে যাও। স্যার মানে অ্যাডমিশন নিয়েছি তো সেই জন্য একটু সমস্যা। আচ্ছা, নেওয়ার সময় এই কথাটা বলেনি? অ্যাডমিশন যখন নিলাম তখন বললো সাইবার সিকিউরিটি আছে, AI এন্ড ML আছে। তো আমি বললাম যে 3 ইয়ার্স পরে তো স্পেশালাইজেশন নেওয়া হবে, আমি এখনই কি জন্য নেবো? যখন তুমি অ্যাডমিশন নিতে গেলে তখন তোমার অ্যাডমিশন ফর্মে তোমার ডিগ্রির পাশে কোনটা লেখা ছিল? অ্যাডমিশন এখনো মানে 45,000 টাকা অ্যাডমিশন ফি, তো আমি হাফ দিয়েছি, তো এখনো আমাকে অ্যাডমিশনের জন্য প্রসেস হয়নি। তুমি সিট বুক করেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, সিট বুকিং করেছি। সিট বুক করেছো, তা সিট বুক করার সময় তোমার কোনো রসিদ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। সেই রসিদের পাশে BCA লেখা আছে? না দাঁড়া, বলছে বলুক। না স্যার লেখা নেই। হ্যাঁ কি BCA হিসেবে অনার্স, রসিদ দিয়েছে? BCA অনার্স লেখা আছে স্যার, কোর্স নেম। এইটা কলেজকে বলো যে আমি যে সিট বুক করলাম আমার BCA অনার্স এর কোর্স নেম লেখা আছে। আপনার এখানে কোথাও কি লেখা আছে সাইবার সিকিউরিটি বা কিছুর বিষয়? আমি তো BCA অনার্স এসে ভর্তি হয়েছি, আমি সিট বুক করেছি, সিট বুক করেছি অনার্সের জন্য। আমি স্পেশালাইজেশন তো নিয়ে পড়বো না স্যার, আমি স্পেশালাইজেশন পড়বো 100%, সেটা আমার চয়েস হবে। আপনারা কি অনার্স পড়াবেন? অর্থাৎ তুমি যে সিট বুক করে রসিদটা পেয়েছো, লিগালি ওখানে যদি কোনো স্পেশালাইজেশন না থাকে, ওখানে যদি BCA অনার্স লেখা থাকে, ইউ হ্যাভ টু রাইট টু স্টাডি অন BCA অনার্স অনলি, নট অন দ্য স্পেশালাইজেশন। তাহলে স্যার আমি এই কথাটাই বলবো? 100%। কেন বলবে না বাবা? তুমি যদি স্পেশালাইজেশন নিতে চাও, দেখো দেখো এখানে একটা প্রবলেম আছে, এই জায়গাটাকে ক্লিয়ার করে নাও। তুমি যদি মনে করো স্যার আমি সাইবার সিকিউরিটি বা AIML নিয়ে পড়বো কোনো একটা নিয়ে, দেন গো ফর দ্যাট। বাট তুমি যদি বলো যে স্যার আমি এখন স্পেশালাইজেশন কি করে নেব, আমি স্যার জানবো কি করে কোনটা স্পেশালাইজেশন আছে? ওটাই, আমি তো এখনো কিছুই জানিই না, তাহলে আমি কি করে ডিসিশন নেব?
কলেজকে বলো যে স্যার এরকম ভাবে হয় না, হাজারখানা কলেজ আছে আপনাদের চারপাশে, আমি কোনো কলেজের হয়ে বলছি না, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি বিসিএ অনার্স পড়বো, স্পেশালাইজেশন এখন আমি নেব না, হ্যাঁ এটা আমার ইচ্ছে। বাবা এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, এ কি তুমি কি নিয়ে পড়াশোনা করবে এটা তোমার ব্যাপার, কলেজ ডিসাইড করে দেবে নাকি? কেউ ডিসাইড করতে পারে না। আজকালকার দিনে গার্জেন ডিসাইড করতে পারছে না, হাইকোর্ট সে অর্ডার দিয়ে রেখেছে যে স্টুডেন্ট যেটা যাবে সেটা নিয়ে পড়তে হবে। অনেক ভারতবর্ষ এটা এরকম হয় না। বলো কলেজে গিয়ে, কেন ওরা চাপিয়ে দেবে? ওরা যদি চাপিয়ে দেয় ওদেরকে বলো। হ্যাঁ স্যার, প্রথমে যদি আমি সাইবার সিকিউরিটি নিয়েও নিই, সেটা যদি আমার যদি ভালো না লাগে, সেটাও আবার এক সমস্যা একরকম। এইটাই তো বলছি, তুমি যদি নেটওয়ার্কিং, ওয়েব আর ক্রিপ্টোগ্রাফি পড়ার পরে তোমার যদি মনে হয় কেমন একটা লাগছে, তুমি সাইবার সিকিউরিটি কি করে সারা জীবন কাজ করবে? হ্যাঁ সেটাই। তুমি কলেজকে বলো, আই হোপ ওরা বুঝতে পারে। ওনারাও তো মানে গভর্নিং বডি, মানে ওনারাও তো শিক্ষিত মানুষজন, ওনাদেরকে গিয়ে প্রবলেমটা বলো, আর অবশ্যই গার্জেন নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কোনো উচ্চ স্বরে কোনো খারাপ কথা বলবে না, ঠিক আছে স্যার। জাস্ট একটা কথা বলবে যে স্যার যদি আমার কত টাকা সিট বুক করেছো। স্যার আমি 30,000। হ্যাঁ, তুমি বলবে যে স্যার যদি আমার 30,000 নষ্ট হয় হবে, কিন্তু স্যার আমি পড়বো তো অনার্স নিয়ে। যদি আপনারা আমাকে অনার্সে পড়ান তাহলে আমি আপনার কলেজের স্টুডেন্ট হব, আর না হলে স্যার ওই 30,000 ফেরত দিন, আমি চলে যাবো। আর যদি 30,000 ফেরত নাও দেন, সেটা স্যার আমরা অন্যভাবে ব্যবস্থা করবো কিছু একটা, বাট স্যার আমি অনার্স পড়বো, আমি স্পেশালাইজেশন পড়বো না। খুব সুন্দরভাবে স্মুথ ভাবে, তুমি কোনো ইলিগাল ডিমান্ডও করছো না, তুমি লিগাল ডিমান্ড করছো। হ্যাঁ স্যার। আর কলেজ এটা খুব ভালো করে বুঝতে পারবে যখন গার্জেন নিয়ে যাবে হ্যাঁ যে এ ঠিক কথা বলছে। যে স্লিপটা দিয়েছে স্যার, যে রসিদটা, যে স্লিপটা দিয়েছে, পে স্লিপটা, ওই স্লিপের মধ্যে যদি বিসি এর পাশে একটা স্পেশালাইজেশন কথা লেখা থাকতো, তার মানে তুমি এগ্রি করলে যে আমি এই স্পেশালাইজেশনের উপর সিট বুক করলাম। তুমি স্যার, আমি বিসিএ যে- অনার্স, স্যার আমি যেদিনকে বিসিএ অনার্স আমাকে বলছিল যে সাইবার সিকিউরিটি না এমএল নেবে, আমি ঠিক করিনি সেদিনকে। তো সেই দিনকে আমাকে রসিদটা দিয়ে দিয়েছিল, বললো পরে তুমি ঠিক করে বলবে তখন। ওরা অপশনাল দিচ্ছে, কোনো না ম্যাকআউটের মধ্যে পড়ে না EIILM? না স্যার, ওটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে। স্যার একবার দেখবেন ওইটা কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে। অলিক আমি বুঝিয়ে দিলাম, তোমার কাছে যেটা বেস্ট হবে তুমি সেটা পড়বে। অলিক কোনটা বেস্ট হবে, অনার্স না সাইবার সিক AIML, আমি বুঝিয়ে দিয়েছি বাবা অলরেডি। AIML এ তোমার ইচ্ছা হলে পড়ো, আমি সাজেস্ট করব অনার্স পড়তে। বেস্ট তোমরা সবসময় অ্যান্সার চাও কি বলতো, স্যার কোনটা ভালো হবে বলুন? সব খারাপ, পড়াশোনা না করাটা সব থেকে ভালো অপশন। প্রথম থেকে কাজ করো, টাকা ইনকাম করো, ফ্যামিলি দিতে, এর থেকে বেস্ট কোনো অ্যান্সারই হয় না পৃথিবীতে। আরে বাবা পড়বি তুই, তোর ইচ্ছা হবে যেটা সেটা পড়বি। আমার বাড়ির লোক আমাকে বারণ করা সত্ত্বেও আমি ফিজিক্স অনার্স নিয়েছিলাম। ফিজিক্স অনার্স নেওয়ার পরে বুঝতে পেরেছি যে আমার দ্বারা হচ্ছে না, আমি কম্পিউটার সায়েন্স শিখেছি। আমার বাড়ির লোক বলছে হ্যাঁ ভাই পড়, তুই যেটা ইচ্ছে পড়। সিম্পল। কোনটা বেস্ট হবে কি, আমি দুটো ঘটনা বুঝিয়ে দিলাম। অনার্স পড়লে, বিসিএ অনার্সটা পড়লে, কোনো স্পেশালাইজেশন না করলে সমস্ত সাবজেক্ট একবার করে শিখতে পারবি, তুই জানতে পারবি কোনটা তোর ভালো লাগছে। আর প্রথমে স্পেশালাইজেশন হয়ে গেলে তুই অন্য অনেক সাবজেক্ট মিস করে যাবি, যেটা তুই জানতে পারবি না পরবর্তী সময় গেলে। চাকরিতে বসতে গেলে স্পেশালাইজেশনের থেকে জেনারেল ডিগ্রিতে সুবিধা বেশি, কারণ সে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে। বিসিএ AIML সাইবার সিকিউরিটি জবে অ্যাপ্লাই করতে পারবে? উত্তর দে আমাকে। বিসিএ AIML এর স্টুডেন্ট সাইবার সিকিউরিটি জবে অ্যাপ্লাই করতে পারবে? কোনোদিনও পারবে না। বিসিএ সাইবার সিকিউরিটি স্টুডেন্ট কোনোদিনও AIML অ্যাপ্লাই করতে পারবে না। বিসিএ অনার্স সর্বঘটের কাঠালি করা, সব জায়গায়। আর কিছু জানি, আরে জানি না বিদ্যাসাগর ইউনিভার্সিটি আর বর্ধমান ইউনিভার্সিটি গল্প জানি না বাবা, আমার নলেজের বাইরে, কাউকে কোনোদিনও পড়াইনি ওই ইউনিভার্সিটির। আমি নিজেও কখনো ওই ইউনিভার্সিটি রিসার্চ করিনি, বলতে পারবো না। হয়ে গেছে, আর ভালো লাগছে না, এবার র্যাপ আপ হোক। আর বকতে যাচ্ছি না বাবা, 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে ক্লাস করাচ্ছি। আজকের মতো থাক, সোমবার থেকে সি প্রোগ্রামিং স্টার্ট হবে। সোমবার থেকে সি প্রোগ্রামিং স্টার্ট হবে। থ্যাংক ইউ সবাইকে, চলো।